ভালোবাসা কতটা কঠিন জানো প্রিয়তমা? এর চেয়েও কঠিন তো সেই ভালোবাসাকে আগলে রাখা। দুই হাতে যত্ন সহকারে এ যে যুদ্ধ সম। আমার প্রাণেশ্বরী, আমার হৃদয় হরণ করা প্রিয়া, আমি জানি না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশ করতে হয়। আমি শুধু জানি তুমি আমার, তোমার শেষ ঠিকানা আমি। সৃষ্টিকর্তা ছাড়া এই পৃথিবীতে কারোরই শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করার। যদি তুমি নিজ ইচ্ছায় আমার থেকে দূরে সরে যেতে চাও, ভালোবাসা আমার, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ছাই হবে এই ধরাধাম, তবুও তোমার হাত ছাড়ছি না আমি, বেঁধে রাখবো শক্ত করে। যদি ভেবে থাকো মৃত্যু আমাদের আলাদা করবে, সেই ভাবনাও মাথা থেকে ঝেড়ে ফেলো, আত্মা হয়ে তোমার পিছু নেব। ইতি তোমার শেষ ঠিকানা তোমার পাগলাটে প্রেমিক। ধুলোয় জমে থাকা ডায়েরির এই লেখাটুকু পড়া মাত্রই লাজুক হাসির ছোঁয়া লাগলো ইনানের ঠোঁটে। ওড়নার আঁচল দিয়ে সযত্নে ধুলোমাখা ডায়েরিটা পরিষ্কার করল। লেখাটুকুতে ঠোঁট আলতোভাবে ছোঁয়ালো বহুবার। আবার পড়ল, মৃদু হাসল। উষ্ণ হয়ে গেল তার কান। এ কেমন পাগল! তার প্রেমে এতটাই কেন মাতোয়ারা এই ছেলেটা, যাকে কিনা সে কখনোই অন্য দৃষ্টিতে দেখেনি, নিজের মনের কুঠুরিতে জায়গা দেয়নি। আজ তার কাছে ছুটে যেতে হয় কেন পৃথিবী? কেন তোমার এই নিয়মগুলো ধাঁধায় জড়ানো? কেন এত প্রহেলিকা? সালটা 2022। আজ খুব সকালে ঘুম থেকে উঠেছে ইনান। সূর্যের নরম আলো জানালা ভেদ করে ইনানের স্নিগ্ধ মুখটায় ছড়িয়ে পড়ল। আড়মোড়া ভেঙে কয়েক মিনিট নিশ্চুপ বসে রইল সে। ব্রেন কাজ করছে না আপাতত। এটা সব সময়ই হয় তার সাথে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ বসে থাকতে হয় ব্রেইনের ফাংশন ঠিকঠাক চালু হওয়ার জন্য। সে কে, কোথায় আছে, কেন আছে, এগুলো ভাবতেই তার মিনিট খানেক চলে যায়। ভাবনা শেষ করে পায়ে হ্যালো কিটির স্লিপার পরে দ্রুত ছুটল রান্নাঘরে। আজ একটা বিশেষ দিন। এই দিন কিভাবে ভুলতে পারে সে? কফি মেকারে বাবার জন্য ব্ল্যাক কফি তৈরি করে নেয়। দ্রুত ডিম ভেজে নিয়ে ব্রেডের সাথে প্লেটে সাজায়। সেগুলো ডাইনিংয়ে এনে আবার ফ্রিজ থেকে লেবু বের করে গরম পানি দিয়ে শরবত বানিয়ে ছুটল নিচতলার কোণার রুমটায়। দরজায় নক করার ঠিক আগেই ভেতর থেকে শব্দ আসে। দরজা খোলা আছে আম্মু। শিট! ইনান হতাশায় কপালে হাত দেয়। তার প্ল্যান আনসাকসেসফুল হওয়ায় ছোট মুখ করে রুমে ঢোকে। এই দিনটাতে সে কোনোদিন বাবার আগে উঠে বাবাকে সারপ্রাইজ করতে পারেনি। উল্টো তার বাবাই আগে উঠে তাকে চমকে দেয়। আজও হলো তাই। গত কয়েক বছরে ইনান চেষ্টা করেছে এই দিনটাতে সকালের ব্রেকফাস্ট তৈরি করে লেবুর শরবত হাতে বাবাকে ঘুম থেকে তোলা, কিন্তু প্রতিবারই দেখা যায় তার আগেই তার বাবা ঘুম থেকে উঠে রেডি টেডি হয়ে বসে আছে। ইনান দরজা ঠেলে ভেতরে ঢোকে। তার বাবা ইফাস খান পুলিশের পোশাক পরে রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলেন। ইনানকে মুখ ছোট করে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি চমৎকার হাসলেন। আজকেও তুমি ফেল করলে মামুনি। ইনান গোমরা মুখে বলে, মনে করিয়ে দিতে হবে না যে আমি ফেল। তুমি কিভাবে এত তাড়াতাড়ি উঠলে আজ? আমি তো অ্যালার্ম সেট করেছি 9টায়। ইফাস মেয়ের কাছে এসে কপালে চুমু দিলেন। চুলে হাত বুলিয়ে শরবতের গ্লাস মেয়ের মুখে ধরলেন। ইনান পুরোটা খেয়ে ফেলল। আমার মামুনি কি জানে না এই দিনটায় তার বাবা খুব সতর্ক থাকে সকালে ওঠার জন্য? ইটস এ চ্যালেঞ্জ ফর মি। আমাকে তো জিততেই হবে। আমার ছোট্ট বাচ্চাটার যে আজকে জন্মদিন। হ্যাপি বার্থডে প্রিন্সেস, আহ্লাদ করে বললেন তিনি। রাগ গলে জল হয়ে গেল ইনানের। মুচকি হেসে বাবাকে জড়িয়ে ধরল। কি চাই এবারের জন্মদিনে? ইফাস মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন। নতুন একটা রেস্টুরেন্ট হয়েছে ভার্সিটির পাশে। আজ ওখানে সবগুলো খাবার টেস্ট করব। তুমি তো জানো আম্মু, খুব ইম্পর্ট্যান্ট একটা কেস চলছে। তুমি কি অন্য কিছু চাইতে পারবে? মুখ মলিন হয়ে গেল ইনানের। আজকের দিনও কেন তোমার ডিউটি করা লাগবে বাবা? আজকের জন্য ছুটি নাও না প্লিজ। তোমার কাজ ওই পাখির পালকের উপর চাপিয়ে দাও।
কারো নামকে বিকৃতি করতে নেই মামুনি, এভাবে বলবে না। মাছি তাড়ানোর মতো হাত নাড়িয়ে ইনান বলল, ওই একই হলো, পালক আর পলক, আকারের ডিফারেন্সই তো। ওনাকে বলো আজ তোমার কেস সামলে নিতে। ইফাস হাত ঘড়ি পরে মানিব্যাগ থেকে কার্ড বের করে ইনানের হাতে দিলেন। বললে না কোন রেস্টুরেন্টে যাবে? ফ্রেন্ডদের সাথে যাও, সব খেয়ে আসো। যদি রেস্টুরেন্টের সব খাবার শেষ হয়ে যায় তবে আরেকটাতে যাবে। টাকার চিন্তা করতে হবে না, শুধু একটা কল দেবে আমাকে। ইনান হেসে ফেলল। তুমি কি তোমার মেয়েকে খাদক ভাবো নাকি? আর আজকে কিন্তু রাতে তাড়াতাড়ি বাড়িতে ফিরতে হবে। বাড়িতে আলাদাভাবে সেলিব্রেশন হবে। কি কেক আনতে হবে সেটা যেন ভুল না হয়। সব ভুল হলেও কেক নিয়ে কোনো ভুল হবে না, নিশ্চিন্তে থাকো। আর চেষ্টা করব তাড়াতাড়ি বাড়িতে ফেরার। চেষ্টা না, ফিরতেই হবে, কোনো অজুহাত চলবে না। আচ্ছা আম্মু। ঠিক তখনই কলিং বেল বেজে উঠল। এই সময় কেউ আসার কথা না, তবে জন্মদিন হিসেবে ইনানের ফ্রেন্ডরা সারপ্রাইজ দিতে পারে এই ভেবে দৌড়ে গেল ইনান। দরজা খুলতেই হাসি হাসি মুখটা চুপসে গেল ইনানের। দরজার বাহিরে এক লম্বা চওড়া সুদর্শন দাঁড়িয়ে। উজ্জ্বল বর্ণের লম্বাটে মুখটায় হাসির ফোয়ারা, চুলগুলো পরিপাটি করে সাজানো। ইনানের দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল সে। এহেম এহেম। মুখের কাছে হাত নিয়ে ইচ্ছে করেই কাশি দিল লোকটা। ইনান এবার নিজের দিকে তাকালো। পরনে তার ওভারসাইজ টি শার্ট আর 3/4। তার উজ্জ্বল পা বেরিয়ে আছে। সে দ্রুত বড় ফুলদানিটার আড়ালে দাঁড়ালো। অন্যদিকে মুখ করে বলল, ভেতরে আসুন। পলক মৃদু হেসে ভেতরে ঢুকল। ইনানদের বাড়িটা ডুপ্লেক্স, একদম পুরনো আমলের বাড়িটা, কিন্তু ভেতরের আসবাবপত্র সব আধুনিক যুগের। পলক গিয়ে সোফায় বসল। ইনানের দিকে না তাকিয়ে বলল, স্যারকে ডেকে দেবে প্লিজ। ইনান দৌড়ে গেল বাবার কাছে। তোমার পাখির পালক আসছে বাবা, ডাকে তোমাকে। পলক, হঠাৎ কেন? আমি কি জানি? তোমার ডান হাত তো তিনি, তুমিই না জানবে তার সব খবর। যাও, ওর জন্য খাবার রেডি করো। ইনান গিয়ে একটা স্কার্ট পরে ফেলল। রান্নাঘর থেকে ড্রয়িং রুমের মাঝে পাতলা একটা পর্দা দেওয়া। ইনান পলকের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি ব্রেকফাস্ট করে এসেছেন নাকি আমাদের সাথে খাবেন? ইফাস তখন রুম থেকে বের হলেন। মেয়ের কথা শুনে ধমক দিতে গিয়েও থেমে গেলেন। আজ জন্মদিন বলে মেয়েকে বকাঝকা করলেন না, কিন্তু মেয়েটা এখনো শেখেনি কিভাবে নম্রভদ্র হয়ে কথা বলতে হয়। আমি খেয়ে এসেছি, আলাদা করে কিছুই করো না। আমি এমনিতেও করতাম না, খালি ফর্মালিটির জন্য জিজ্ঞেস করেছি। ইনান হাত দিয়ে চুল উড়িয়ে ডাইনিংয়ে চলে গেল। পলক কিছু মনে করল না। ইনানের এসব আচরণে সে অভ্যস্ত। ইফাস পলকের কাছে এসে বললেন, কিছু মনে করো না বাবা, ওর ব্যবহারটা এরকমই। না না স্যার, মনে করার কি আছে? ইনান এখনো ছোট, এসব কিছু না। তা আজ এত সকালে কি মনে করে? ওই আসলে কেসটার ব্যাপারে কথা বলার জন্য আর কি। পলক ইতিউতি করে বলল, আমি তো অফিসে যেতামই, তুমি আবার কষ্ট করে এলে কেন? আসলে কেসটা অনেক জটিল লেগেছে আমার কাছে, হাতে সময়ও কম, তাই সময় নষ্ট করতে চাইনি। তোমার মতো কাজের প্রতি ডেডিকেটেড অফিসার খুব কমই দেখেছি, তুমি অনেক দূর যাবে। পলক মাথা চুলকে মৃদু হাসল। রান্নাঘর থেকে ইনান ভেঙচি কাটল। ঢং, নাটক। সে তো ঠিকই জানে পলকের এখানে আসার কারণ। ইনান ইফাত সাহেবকে এগিয়ে দিতে গেল। তারা চলে যেতেই দরজা আটকাতে নিল সে। সেই সময় পলক হাত দিয়ে দরজাটা ধরে উকি দিয়ে চাইল ইনানের দিকে। কি চাই? নাকের পাটা ফুলিয়ে বলল ইনান। যা চাই তা তো দেবে না, আপাতত এটা রাখো। বলেই পলক একটা প্যাকেট হাতে ধরিয়ে দিল ইনানের। তারপর ধীর স্বরে বলল, হ্যাপি বার্থডে রাগিনী। পলকের কথা শেষ না করেই ইনান মুখের উপর দরজা আটকে দিল।
সে ঠিকই জানতো আজ তার জন্মদিন উপলক্ষে পলক এখানে এসেছে। এমনিতে তো প্রায় এখানে আসার ছুতো খোঁজে। ইনান জানে না ভেবেছে, সে সবই জানে। পলক জিনানকে পছন্দ করে তা তো সে প্রথম দিনেই বুঝে গেছে। কিন্তু ইনান পাত্তা দেবে না একদমই। কেন দেবে? যার প্রতি ফিলিংস নেই তাকে পাত্তা দেওয়ার মানে আছে কোনো? ইনান আজ সুন্দর করে সাজলো। পার্পেল কালারের টপ আর সাদা জিন্সের উপরে লং কোটি পরে নিল। চুল পনিটিল করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে বের হলো। ফোনে তার টুংটাং করে মেসেজ আসছে তো আসছেই, একের পর এক বার্থডে মেসেজ। ইনান আজ সকলকে ট্রিট দেবে। নিজের সাইকেল নিয়ে সে বেরিয়ে পড়ল ভার্সিটির উদ্দেশ্যে। তার বাবা অবশ্য বলেছে তাকে গাড়ি নিয়ে বের হতে, কিন্তু ইনানের খোলা হাওয়া খেতে খেতে যাওয়াটাই বেশি ভালো লাগে। তাই বড়লোকের মেয়ে হয়েও যেখানে সেখানে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে। ইনান এবার অনার্স ফার্স্ট ইয়ারের ছাত্রী। ক্লাসে ঢুকতেই তার হাত ভরে উঠল গিফটে। চঞ্চল হয় তার ফ্রেন্ডদের অভাব নেই। কয়েকদিনে প্রায় সব ক্লাসমেটের সাথেই সখ্যতা গড়ে উঠেছে। তার মধ্যে 2জন ছেলে আর 2জন মেয়ের সাথে গভীর ভাব। মূলত ওদের আগে থেকেই চিনত ইনান। ছোটবেলায় এক স্যারের কাছে প্রাইভেট পড়ায় আর একই সেন্টারে কোচিং করায় ওদের সাথে ভাবটা যেন আরও বেশি। একটা গ্যাং বলা যায় তাদের। ইনান সবার জন্যই জার কেক এনেছে। যেই তাকে উইশ করছে তাকেই সে কেক দিচ্ছে। ইনান খেয়াল করল চেনা অচেনা সবাই তাকে উইশ করলেও ক্লাসের শেষ বেঞ্চের জানালার ধারে একটা ছেলে বসে আছে মাথা নিচু করে খাতায় কি যেন আঁকছে। ক্লাসে যে এত হইচই হচ্ছে সেই সম্পর্কে তার কোনো ধারণাই নেই। এমনকি কেন হচ্ছে সেই বিষয়ে কোনো কৌতূহল দেখালো না ছেলেটা। এই ছেলেটিকে সে এই প্রথম দেখল। এর আগে কখনো দেখেছে বলে মনে হয়নি। ইনান একটা জার কেক নিয়ে ছেলেটির কাছে গেল। সবাইকে কেক দেওয়া হয়েছে, শুধু একেই দেয়নি। ব্যাপারটা কেমন না? সে মুখে হাত দিয়ে কাশি দিয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করল, কিন্তু ছেলেটি চোখ তুলেও তাকালো না। নিজের মতো করে কিছু একটা আঁকছে খাতায়। ইনান মাথা উঁচু করে দেখল ওয়ান পিস অ্যানিমির একটা সিন আঁকছে। কলম দিয়েও কি সুন্দর আর্ট। ইনানের মুখ দিয়ে না চাইতো বেরিয়ে এলো, ওয়াও কি সুন্দর। ছেলেটির হাত থেমে গেল, কিন্তু তাকালো না ইনানের দিকে। ইনান ছেলেটির কাছে এগিয়ে বলল, হেই, নিউ স্টুডেন্ট নাকি? আগে কখনো দেখিনি তো। জবাব এলো না অপর পক্ষ থেকে। ইনানের ইগোতে লাগলো ব্যাপারটা। এভাবে যে কেউ তাকে ইগনোর করবে ভাবতে পারেনি। ইনানের ফ্রেন্ড মুগ্ধ খেয়াল করলো তাদের। কাছে এসে ছেলেটির কাঁধে হাত রেখে বলল, হ্যালো মামা, তুমি কি ওয়ান পিসের ফ্যান নাকি? ড্রয়িংটা তো সেই হয়েছে। ছেলেটি হালকা মাথা ঝাঁকায়, মানে হ্যাঁ। ইনান বিড়বিড় করে বলল, কি আজব, বোবা নাকি? কথা কয় না কেন? ওকে, বাই দ্য ওয়ে, আজ আমার জন্মদিন। সেই উপলক্ষে সবাইকে ট্রিট দিচ্ছি। দিস ইজ ফর ইউ, টেক ইট। একটা জার কেক বের করে ছেলেটির সামনে রাখলো ইনান। ছেলেটি প্রায় 30 সেকেন্ড সময় নিল বলতে, ধন্যবাদ। তাও এত আস্তে বলল যে পাশে থাকা মুগ্ধ শুনতে পায়নি। তারা খালি দেখেছে ছেলেটি মুখ নাড়িয়েছে, কিন্তু কি বলেছে কেউই ধরতে পারেনি। যাই হোক, ইনান বলল হাসি মুখে, আমি ইনান, ও আমার ফ্রেন্ড মুগ্ধ। আপনার নামটা জানতে পারি? ছেলেটি এবার চোখ মেলল ইনানের পানে ধীরে ধীরে। নজর মিলিত হতেই ইনান চমকে উঠল কিছুটা, জানে না কেন। শ্যামবরণ মুখের ছেলেটির মসৃণ চুল কপালে উঠছে। কোমল অথচ কি ব্যাকুল চেহারা। চোখের ধূসর মণিজোড়া ইনানের কালো মণির দিকে তাক করে গভীর স্বরে বলল, এহসান, জেহেফিল এহসান। কলেজ ছুটির পর ইনান তার বন্ধুবান্ধব নিয়ে রেস্টুরেন্টে চলে গেল। 3 তলার সবচেয়ে বড় টেবিলটা আগেই বুক করে রাখা ছিল। কাচের দেয়ালের দিকটাতে ইনান বসেছিল। এখান থেকে তাদের কলেজের ভিউটা খুব সুন্দর দেখা যায়। হাসি ঠাট্টার এক পর্যায়ে ইনানের চোখ চলে যায় কলেজ গেটের দিকে। জেহেফিল ছেলেটা কলেজ থেকে বের হচ্ছে।
ইনান চোখ ছোট ছোট করে পর্যবেক্ষণ করতে লাগলো। জেহফিল খুব ধীরে ধীরে পা ফেলে হাঁটছে, যেন সে কদম গুনে গুনে হাঁটে। একটা হামাগুড়ি দেওয়া বাচ্চাও তাকে অতিক্রম করতে পারবে সহজেই। মেইন রোডে এসে জেহফিল এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায়। ইনান চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে জেহফিল কি করে সেটা দেখার জন্য। হুট করে, একদম হুট করে জেহফিল তিনতলার রেস্টুরেন্টটার কাচের দেয়াল ভেদ করে ইনানের চোখে চোখ রাখল। এই হঠাৎ কাণ্ডে ভরকে গেল ইনান। জেহফিল কোনো দিকে না তাকিয়ে কিভাবে হুট করেই তার চোখে তাকালো, যেন সে জানত ইনান এখানেই আছে। বুক ধরফর করে ওঠে ইনানের। ইনানের গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, যেন সে এইমাত্র চুরি করে ধরা খেয়েছে। চোখ সরিয়ে নিল দ্রুতই। নিজেকে ধাতস্থ করে চোরা চোখে আবার তাকালো ইনান। জেহফিল তখন গাড়িতে উঠে চলে যাচ্ছিল, যেন এই মুহূর্তে কিছুই হয়নি। মুগ্ধ ইনানের পাশের চেয়ারে বসেছিল। ইনানের দৃষ্টি অনুসরণ করে তাকালো জেহফিলের পানে। জেহফিল চোখের আড়াল হতে সে ইনানকে বলল, ছেলেটা ভারী অদ্ভুত। ইনানের ধ্যান ফেরে। কিছু বলছিস? ওই বোবাথুরি জেল না যেন কি নাম? জেহফিল, রাইট। এত বড় নাম মাথাতেই থাকে না। ওর কথা কি বলছিলি? বলছিও অনেক অদ্ভুত। কেন মনে হলো? ইনানকে কিছুটা কৌতূহল দেখালো। মুগ্ধ কোকা কোলার বোতলে সিপ দেওয়া থামিয়ে খুব গুরুত্বপূর্ণ কথা বলার ভঙ্গিতে বলল, ও না, কেমন যেন। ওর পাশের বেঞ্চেই বসেছিলাম আমি। কয়েকবার কথা বলার চেষ্টা করেছি, কিন্তু ছেলেটা পাত্তাই দিল না। আজীব। প্রত্যেকটা ক্লাসেও কি করেছে জানিস? কৌতূহলে চোখ বড় বড় হয়ে গেল ইনানের। কি করেছে? যেই সাবজেক্টের ক্লাস হতো সব বইতেই খালি স্কেচ করত, লেখাগুলোর উপরেও। ও একটাবারও মাথা তুলে তাকায়নি, ইভেন প্রেজেন্টও দেয়নি। সারাক্ষণ বইয়ে স্কেচ করে গেছে, নয়তো জানালা দিয়ে বাইরে এক ধ্যানে তাকিয়েছিল। আর মুখে কি যেন বিড়বিড় করে বলতো, তুই না দেখলে বুঝতেই পারবি না। ওকে কেমন যেন সাইকোপ্যাথের মতো লাগছিল, ট্রাস্ট মি। তারপর শোন কি হয়েছে। ইনানের থেকে মুগ্ধকে বেশি এক্সাইটেড লাগছিল। চোখ বড় করে মুখের এক্সপ্রেশন চেঞ্জ করে বলতে লাগলো, অ্যাকাউন্টিং ক্লাসে আমি বই আনিনি, তো ও যেহেতু পড়ায় মনোযোগ দেয় নাই, তাই ভাবলাম ওর থেকেই নেই। ও যখন জানালার বাহিরে তাকিয়েছিল, কয়েকবার ডেকেছি বাট সাড়া দেয়নি। শেষবার পানির বোতল দিয়ে ওর হাতে একটু টাচ করেছি অ্যাটেনশনের জন্য। মুগ্ধ ঢোক গিলল, এক ঢোকে সম্পূর্ণ কোকা কোলা সাবার করল। কচুর মাথা, বল কি হয়েছে তখন? ইনান তাড়া দিল, তার তর সইছে না। ওই জেহফিল আমার দিকে এমনভাবে তাকিয়েছে মনে হয় যেন আমাকে খেয়ে ফেলবে। আর আমার বোতলটা খুব জোরে ধাক্কা মেরে হাত থেকে সরিয়েছে। ভাই রে ভাই, ওর চোখটা দেখলেই তুই বিশ্বাস করতি। কেমন যেন দেখাচ্ছিল। সিরিয়াসলি, আই ক্যান্ট এক্সপ্লেন। আর কি বিড়বিড় করছিল, আই ফিল লাইক হি ওয়াজ কার্সিং মি আন্ডার হিজ ব্রেথ। আমার আত্মা যেন বের হয়ে যাচ্ছিল ওই টাইমে। ওকে এত ভয়ঙ্কর লেগেছে যে আই ওয়াজ গনা পি ইন মাই প্যান্ট। এজন্যই তুই তখন সিট চেঞ্জ করেছিলি? আমার তো মনে হয়েছে ওর পাশে থাকলে আমি ওখানেই মারা যেতাম। হি ইজ লিটারেলি এ সাইকোপ্যাথ। ইনান ভাবনায় পড়ে গেল। যখন জেহফিলকে সে দেখেছিল কাছ থেকে, তখন জেহফিলের শ্যামবরণ মুখের ওই দৃষ্টি এতটাই মায়া মায়া লেগেছিল যে ইনান ভেবেছে এর থেকে নিষ্পাপ চেহারার কারোরই হয় না। সত্যিই তো, কি কোমল স্নিগ্ধ ছিল এই চেহারাটা। একটু আগেও তো কেমন শান্ত দেখেছিল, আর এখন মুগ্ধর কথা শুনে তো সম্পূর্ণ বিপরীত মনে হচ্ছে। ইনানের তো বিশ্বাসই হতে চাইছে না যে আসলে জেহফিলের এমন কোনো রূপ আছে। রাতে ইনান ঘর সাজিয়ে অপেক্ষা করছিল বাবার জন্য। সব কিছু সাজানো শেষ, শুধু কেক ছাড়া। 12টা বাজতে 25 মিনিট বাকি, এখনও তার বাবা আসেনি। ইনান ছোটবেলার মতোই বারবি ড্রেস পরে আছে। বড় হওয়ার সাথে সাথে তার মন থেকে জন্মদিন নামক দিনটা ধীরে ধীরে মুছেই যেত। এখন আর তার ভালো লাগে না জন্মদিন পালন করতে।
বারবি গাউন পরতে, একটু একা থাকা অন্ধকার রুমে। যতটা দিন মা বেঁচে ছিল ততদিন পর্যন্তই জন্মদিনটাকে জীবন্ত লেগেছিল। গত 3 বছর আগেও জন্মদিনে বারবির মতো শ্বাসটা উপভোগ করত, কিন্তু মা চলে যাওয়ার পর কেমন পানসে লাগে সব কিছু। একমাত্র বাবার মন রক্ষার্থে ছোটবেলার মতো সাজা হয়। দীর্ঘশ্বাস ফেলল ইনান। টেবিলের উপর রাখা মায়ের ছবি। অপলক চেয়ে রইল মায়ের দিকে। যদি কখনো বিশ্ব সুন্দরীর খেতাব ইনানকে ঘোষণা করতে দেওয়া হয়, সে নিঃসন্দেহে এই খেতাবটা তার মাকেই দেবে। কলিং বেলের শব্দ ইনানকে ভাবনা থেকে ছুটিয়ে আনে। ফোলানো পিঙ্ক গাউনটা 2 হাতে উঁচু করে ধরে দরজা খুলতে যায়। বাবার সাথে আরেকজন দাঁড়িয়ে আছে ফুলের বুকে হাতে নিয়ে। ইনানের জন্মদিনে এই প্রথম নতুন অতিথির আগমন ঘটল। ইন করা সাদা শার্ট আর কালো প্যান্ট পরা পুরুষালী দেহটার দিকে এক পলক তাকিয়ে দৃষ্টি সরিয়ে নিল ইনান। পলক ডেইজি ফুলের বুকে হাতে মুগ্ধ চোখে তাকিয়ে রইল ইনানের দিকে। এই মেয়েটার এত রূপ পলককে প্রতিবার বাধ্য করে ইনানের প্রেমে হাবুডুবু খেতে। হ্যাপি বার্থডে ইনান। নিষ্পলক চেয়ে বুকেটা ইনানের দিকে বাড়িয়ে দিল পলক। ইনান পলকের দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ধন্যবাদ আপনাকে। ইফাস মেয়েকে জড়িয়ে ধরলেন। হ্যাপি বার্থডে বারবি ডল, ইউ আর লুকিং সো প্রিটি। ইফাস খানের চোখ টলমল করতে লাগলো। তার ইনান এখনো সেই বাচ্চাটাই আছে। 10 বছরে যেরকম লাগতো 19 বছরেও সেই একই লাগছে। একটু বদলায়নি তার আম্মুটা। কেক এনেছো বাবা? সেই ছোটবেলার মতো। কেক এনেছো বাবা, যেমনটা কথা শেখার পর থেকে প্রতি জন্মদিনে বলতো। মিক্সড ফ্লেভারের কেক ইনানের হাতে দিলেন ইফাস খান। ইনানের চোখ চকচক করে উঠল কেক দেখে। বাবা ছাড়া তার দ্বিতীয় দুর্বলতা হলো ডেজার্ট আইটেম। 2 হাতে কেক আর ফুল নিয়ে হাঁটতে গিয়েই বিপত্তি বাঁধল। সে ভুলেই গিয়েছিল তার পরনে যে লং গাউন। হুট করেই গাউনের সাথে পা বেঁধে পড়ে যেতে নিচ্ছিল ইনান। পলক তার পাশে থাকায় শক্ত হাতে ইনানের কোমর জড়িয়ে ধরে দুর্ঘটনার হাত থেকে বাঁচালো। ইফাস ছুটে আসলেন মেয়ের দিকে। অস্থির হয়ে বললেন, ব্যথা পেয়েছো আম্মু? পায়ে বেশি লেগেছে? ইনানকে উঠিয়ে দাঁড় করায় পলক। ঠিক আছি বাবা, এগুলো আমার হাতে দাও। কেক আর ফুল ইফাস খান নিয়েই এগিয়ে চলল। ইফাস খান যেতেই পলক ইনানের কাছে এগিয়ে এসে বলল, সারাদিন তো দেখি খাই খাই করো, ওজন বাড়ে না কেন? এত শুকনা থাকলে কিন্তু পরে সমস্যা হবে। ইনান রাগী চোখে তাকালো। কি সমস্যা হবে? পলক ঠোঁট চেপে হাসল। তোমার সমস্যা হবে না, তোমার তাইনের সমস্যা হতে পারে। এহেন কথায় ইনান তার হিল দিয়ে খুব জোরে চেপে ধরল পলকের পা। ব্যথায় কোকিয়ে না উঠে পলক বরং জোর করে হাসি হাসি মুখ করে তাকিয়ে রইল। ইনানও পাল্টা হাসি দিল। কেমন লাগছে পাখির পালক? পলক ফিসফিস করে বলল, সেটা তো বিয়ের পরই বলতে পারবো। ইনান মুখ কঠিন করে পা উঠিয়ে আরেকবার পা দিয়ে পাড়া দিল। এবার আর ব্যথা লুকিয়ে রাখতে পারল না পলক। চোখ মুখ কুঁচকে ফেলল। ইনানের জন্মদিন খুব সুন্দরভাবেই সম্পন্ন হলো। পলক চলে যাওয়ার 5 মিনিট পর আবারও কলিং বেল বেজে উঠল। ইফাস তার রুমেই চলে গেছেন। ইনান তখন রান্নাঘর পরিষ্কার করছিল। রাত বাজে 1:30। এই টাইমে কে আসবে? ভ্রু কুঁচকে গেল ইনানের। কি হলে উকি দিয়ে দেখলো কেউই নেই, কিন্তু নিচে কিছু একটা বক্স টাইপ দেখা যাচ্ছে। ইনান দরজা খুলে আশেপাশে দেখল, না, কাউকেই দেখা যাচ্ছে না। বক্সটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা। উপরে একটা কার্ডে লেখা আছে, হ্যাপি বার্থডে, দিস ইজ এ লিটল গিফট ফর ইউ। 2.5 ফুট সাইজের গিফট কিনা ছোট্ট। গিফটটা কে পাঠিয়েছে তার কোনো অস্তিত্বই দেখা গেল না। ইনান দোনামোনা করে টেনে হিঁচড়ে ভেতরে নিয়ে গেল। যেই দিক না কেন ফ্রি গিফট কেনা চায়। জন্মদিনের হাসি আনন্দে জেহফিল নামক অধ্যায়টা ধীরে ধীরে মুছে গেল। ইনানের মস্তিষ্ক হতে কিয়ৎক্ষণের জন্য। 2
এই বিকেলের ঝকঝকে আকাশে হুট করে বৃষ্টি নামাটা একদমই ভালো লাগেনি ইনানের। কেননা আছে সাদা সালোয়ার কামিজ পরেছে, সাইকেলটাও সাথে আনেনি। এখন নিজ মনে গালাগালি করছে নিজেকে। কলেজ থেকে বের হয়েছে আরও আধা ঘন্টা আগে। বন্ধুবান্ধব একটাও সাথে নেই আজ। মরণ দশা। বিপদ যখন আসে সব একসাথেই আসে। ইনান একটা আধখোলা দোকানের সামনে দাঁড়িয়ে। ভেতরে গাদাগাদি অবস্থায় দাঁড়িয়ে থাকা মানুষজন বৃষ্টির কবল থেকে নিজেকে বাঁচাবার চেষ্টায় রত। ইনান সবার সামনে দাঁড়িয়ে তার সালোয়ারের নিচের অনেকটা ভিজে গিয়ে তার পাকে দৃশ্যমান করে তুলছে। আরও কিছুক্ষণ থাকলে কাক ভেজা হতে বেশি সময় লাগবে না। ইনানের এত অস্বস্তি লাগছে বলার বাহিরে। ব্যাগ দিয়ে নিজের বুক হতে পেট শক্ত করে চেপে ধরে নিজেকে আড়াল করার চেষ্টা করছে সে। দোকানে দাঁড়ানো অধিকাংশ ছেলেবুড়োর নজর তার দিকে, যেন তারা মেন ড্রামা দেখার অপেক্ষায় আছে। ঝড়ো বৃষ্টিতে একটা রিকশাও দেখা যাচ্ছে না, গাড়ি তো দূরের কথা। এদিকে ইনান কাউকেই কল দিয়ে পাচ্ছে না, বাবাকেও না। বুক ফেটে কান্না আসতে লাগলো ইনানের। আজকেকার মুখ দেখে যে ঘুম থেকে উঠেছে সে। এত বাজে দিন তার জীবনে এই প্রথম। ঠিক সেই মুহূর্তে তার সামনে দিয়ে চেনা একজনকে যেতে দেখল। বাঁ হাতের আঙুলে চাবির রিং ঘোরাতে ঘোরাতে ছাতা মাথায় সাদা শার্ট পরনের এক সুপুরুষ পাশ কাটিয়ে চলে যাচ্ছিল। ইনান অবচেতন বিভ্রান্ত মনে জোরে ডেকে উঠল তাকে, জেহেফিল। জেহেফিলের পা থমকে গেল এক মুহূর্তের জন্য। বোঝার চেষ্টা করল ঠিক শুনেছে কিনা। আবারও সে শুনতে পেল মিহি গলার সুরেলা মেয়েলি ডাক। মিষ্টি সুরে তার নাম ধরে ডাকছে, জেহেফিল। জেহেফিল পেছন ফিরে তাকায়। স্বর্গ থেকে নেমে আসা এক সাদা পরী এক ঝাঁক কুৎসিত কোলাহলে আবদ্ধ। সেই মুহূর্তে সাদা পরীটাকে বন্দি থেকে মুক্ত করতে হৃদয়ের অন্তঃকরণ হতে এক অদম্য শক্তি তার ভেতরটাকে তাড়া দিতে লাগলো। ইনান জেহেফিলকে হাত নেড়ে ইশারা করল তার কাছে আসতে। প্লিজ শুনে যান একটু, এখানে আসুন। জেহেফিল ইনানের কাছে আসতেই ফট করে জেহেফিলের ছাতার নিচে ঢুকে গেল ইনান। ইনানের গা থেকে আসা মিষ্টি সুবাসে আবিষ্ট হয়ে গেল জেহেফিল। ভেতরের মুগ্ধতা বাহিরে যাতে প্রকাশিত না হয় সেই চেষ্টায় ঢোক গিলে অন্যদিকে তাকালো সে। আপনার সাথে তো গাড়ি আছে তাই না? আপনি প্লিজ আমাকে একটু লিফট দিতে পারবেন প্লিজ? ইনান বিনীত সুরে অনুরোধ করল। জেহেফিল এক হাত পকেটে নিয়ে মুষ্টিবদ্ধ করল। শীতল আবহাওয়াতেও তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। শুষ্ক ঢোক গিলে সে এগিয়ে যেতে লাগলো অদূরে পার করা গাড়ির দিকে। ইনান যারপরনাই অবাক হলো। জেহেফিল কি তার অর্জিতে রেগেছে নাকি সম্মত হয়েছে বোঝা গেল না। নিজের কাছেই কেমন যেন নিজেকে স্যাঁচটা লাগলো। সে যেচে পড়ে সাহায্য চাইতে এসেছে, এতে কি তার মান কমে গেছে? কিন্তু সে তো নিরুপায়। একান্ত বাধ্য হয়ে জেহেফিলের কাছে সাহায্য চাইতে এসেছে সে। গাড়ির দরজা খোলার আওয়াজে চমকে গেল ইনান। জেহেফিল দরজা খুলে অপেক্ষা করছে তার জন্য। ইনান খেয়াল করল জেহেফিল তার দিকে একটাবারের জন্য তাকাচ্ছে না। তার মুখে কি কিছু লেগে আছে নাকি? ইনান দ্রুত নিজের জামার দিকে তাকালো। না, জামা ভেজেনি, শুধু পায়ের দিকটা আগের মতোই ভেজা। ইনান গাড়িতে ঢুকতে জেহেফিল অপর পাশ দিয়ে গিয়ে ড্রাইভিং সিটে বসে পড়ল। গাড়ি চলছে আপন গতিতে। বৃষ্টির রিমঝিম শব্দ কাঁচভেদ করে ভেতরে আসতে পারছে না। গাড়ির ভেতরেও পিনপতন নীরবতা। জেহেফিল ভুলেও ইনানের দিকে তাকাচ্ছে না। ইনান বুঝতে পারছে না সে কিভাবে কি করবে। ধন্যবাদ জানাবে? কিছু একটা বলে তো কথোপকথন চালানো উচিত। এভাবে সঙের মতো বসে থাকতে আনইজি লাগছে। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিজেকে ধাতস্থ করে ইনান আরম্ভ করল, আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আসলে উপায় না পেয়ে হেল্প চাইতে হয়েছিল। আপনার কি কোনো সমস্যা হচ্ছে? জেহেফিল নিরুত্তর। আশ্চর্য মানুষ। ইনানের মেজাজ গরম হয়ে গেল। এই ধরনের পরিস্থিতিতে এরকম আচরণ করার মানে কি? ইনান ঠোঁট কামড়ে রাগ অপমানকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করল।
তখন লুকিং গ্লাসে চোখ গেলে দেখল পেছনের সিটে কয়েকটা বই রাখা। ইনান পেছনে ফিরে চোখ ছোট করে বোঝার চেষ্টা করলো বইগুলো কিসের। এগুলো মাস্টার্সের। ইনানের ভ্রু কুঞ্চিত হয়ে গেল চকিতে। কৌতূহলকে দমাতে না পেরে জিজ্ঞেস করেই ফেলল, মাস্টার্সের বই কেন আপনার কাছে? এখনো অনার্স ফাইনালি দেননি, মাস্টার্সের বই দিয়ে কি করবেন? ইনান জেহফিলের পারমিশন ছাড়াই বইগুলো হাতে নিল। স্টিয়ারিংয়ে রাখা জেহফিলের হাত শক্ত হয়ে গেল। তার পারমিশন ছাড়া কেউ কিছু ধরাটা একদমই ভালো চোখে দেখে না সে। ইনান উল্টে পাল্টে বই দেখতে দেখতে কয়েকটা পেজে এসে থমকে গেল। বইয়ের অধিকাংশ পেজে পেন্সিল দিয়ে এক এক টাইপের স্কেচ করা। বইটা তো নিউ এডিশন, এর মধ্যে এত কিছু এঁকেছেন কেন? প্রথমবারের মতো একটা বাক্য জেহফিলের মুখ থেকে বেরোলো, তাও কাট কাট গলায়। আমার বই আমার ইচ্ছা। তাই বলে, ওয়েট, আপনার বই মানে? আপনি তো আমার ব্যাচমেট। ইনান বিস্মিত নেত্রে চেয়ে বলল, নো। তাহলে যে ওই দিন আপনাকে আমার ক্লাসে দেখলাম? আমার ইচ্ছে হয়েছিল তাই যে কোনো একটা ক্লাসে ঢুকে গিয়েছিলাম। এনিথিং এলস? জেহফিল কঠিন গলায় বলল, আজব ইচ্ছা। বিড়বিড় করে বলল ইনান, কিন্তু মুখে বলল, ও আচ্ছা। ইনান ভাবনায় পড়ে গেল। সেই দিন জেহফিলের চেহারা দেখে সে সিরিয়াসলি ব্যাচমেট ভেবেছিল, কিন্তু এখন কাছ থেকে দেখায় তার ভুল ভাঙল। ছেলেটার শরীর আসলে একজন বলিষ্ঠ পুরুষের। দেখলে কেমন টিচার টিচার লাগে। আর পাশে দাঁড়ানো তো বুঝল লোকটি যে কত লম্বা, খাম্বা একটা। চারপাশ আধারে ঢেকে আছে। বৃষ্টির তীব্রতা বেড়েই চলেছে। বোঝার উপায় নেই যে এখন বিকেল, মনে হয় রাত নেমে গেছে অচিরেই। ইনান এতক্ষণে খেয়াল করল রাস্তাটা তার সম্পূর্ণ অচেনা। রাস্তার দুই ধারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে অচেনা অজানা আকাশ ছোঁয়া গাছ। কিছুটা হতভম্ব হলো ইনান। এই রাস্তা তো তার চেনা নয়, এখানে আগে এসেছিল বলেও মনে হয় না। তড়িৎ পাশ ফিরে জেহফিলের দিকে তাকালো। এটা কোথায় যাচ্ছি আমরা? সাথে সাথেই জবাব দিল না জেহফিল। ভ্রুকুচকে চুপ করে থাকলো কিছুক্ষণ, তারপর ধীরস্বরে বলল, বাড়ি। কার বাড়ি? এটা তো আমার বাড়ির রাস্তা নয়। ভয় খেলে গেল ইনানের চোখে। কুচিন্তারায় সে ভিড় জমাতে লাগলো তার ভাবনায়। আমার বাড়ি, সহজ জবাব জেহফিলের। হোয়াট দ্য হেল ইজ দিস? আমি কি আপনার বাড়িতে যাওয়ার জন্য লিফট চেয়েছি? আমি আমার বাড়িতে যাব, চেঁচিয়ে উঠল ইনান। আতঙ্কে তার সারা মুখ নীল হয়ে গেছে। ইউ ডিডেন্ট টেল মি ইউর অ্যাড্রেস। ইনান মাথায় হাত দিয়ে হতাশার দীর্ঘশ্বাস ফেলল। রাগে তার গলার স্বর কাঁপতে লাগলো। ভাই, লিসেন, আমি না হয় ভুলেই গিয়েছিলাম বলতে, তাই বলে আপনি একটাবার জিজ্ঞেস করবেন না আমি কোথায় যাব? দ্যাটস নট মাই প্রবলেম, জেহফিল স্বাভাবিক গলায় বলল। ইনানের কান্না চলে এলো রাগে। তার সত্যি তখন খেয়ালে ছিল না ঠিকানাটা বলার। তাই বলে কি জেহফিলের দায়িত্ব ছিল না নিজ দায়িত্বে জিজ্ঞেস করা? উল্টো বলে কিনা এটা তার সমস্যা না। বড় বড় কয়েকটা শ্বাস ফেলে নিজেকে শান্ত করে বলল, গাড়ি ঘোরান, বাসায় দিয়ে আসুন, অ্যাড্রেস বলছি। আই অ্যাম নট ইউর ড্রাইভার যে তুমি যা বলবে তাই শুনব। জেহফিলের কণ্ঠ শীতল। ইনান মেজাজ হারানোর পথে, পাশাপাশি তার ভয়ও লাগছে। এভাবে একটা মেয়েকে তার বাড়িতে না দিয়ে সে নিজের বাড়ি নিয়ে যাওয়ার পেছনে মতলবটা কি? নাকি বাড়ির কথা বলে অন্য কোনো পরিত্যক্ত জায়গায় নিয়ে যাবে? ইনানের হাত পা ঠান্ডা হয়ে গেল, ঘামাতে লাগলো দরদরিয়ে। কাঁপা কাঁপা গলায় বলল, আপনি আমাকে যেখান থেকে এনেছেন সেখানেই দিয়ে আসুন, বাড়িতে দিয়ে আসা লাগবে না। জেহফিল যেন শুনলই না তার কথা, এমনভাবে গাড়ি চালাতে লাগলো। নিজের মেজাজ হারিয়ে আচমকাই চেঁচিয়ে উঠল ইনান। কি হলো, শুনতে পাননি? আমাকে দিয়ে আসুন কলেজে, রাইট নাও। আই কান্ট। ইনান এবার চিবিয়ে চিবিয়ে বলল, ইউ আর সাচ এ ডিহেড। আচমকাই গাড়ির ব্রেক কষল জেহফিল।
ইনানের পাশের দরজা খুলে দিল পলকে। তারপর গম্ভীর গলায় বলল, গেট আউট। বৃষ্টির তোড়ে ইনানের জামা কাপড় ভিজে যাওয়া শুরু করলো। সাদা কাপড় ভেদ করে শরীর ভেসে ওঠার আগেই গাড়ির দরজা বন্ধ করে দিল ইনান। মানে কি? আমি কেন নামব? আপনি নিয়ে এসেছেন, আপনিই দিয়ে যাবেন, ইনান তীক্ষ্ণ কণ্ঠে বলল। জেহেফিল এক পলক তাকালো ইনানের চোখের দিকে। ইনান বুঝতে পারল না জেহেফিলের চোখের ভাষা। জেহেফিল প্রলম্বিত শ্বাস ছেড়ে ড্রাইভিং শুরু করলো। আর 2 মিনিট লাগবে আমার বাড়িতে যেতে। আই হ্যাভ সামথিং ইম্পর্ট্যান্ট দেয়ার। ওটা নিয়ে আবার সিটিতে ব্যাক করব। যদি তোমার আমাকে বিশ্বাস করতে কষ্ট হয় তাহলে তুমি বেরিয়ে যেতে পারো গাড়ি থেকে। এখানে একটা গাছের নিচে দাঁড়াও, ব্যাক করার সময় নিয়ে যাব। অ্যান্ড ইয়েস, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। মশকরা করেন আমার সাথে? এইখানে কোন কচুর নিচে দাঁড়াবো আমি? ইনান কাচের জানালায় হাত ঠেকিয়ে হাতের তালুতে মাথা রাখল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে। ব্যাগ থেকে একটা কলম বের করে আরেক হাতে লুকিয়ে রাখল। কিছু করতে আসলেই ঘ্যাচাং করে দেবে। সন্ধ্যাও নেমে গেছে। এর মাঝে চলে আসলো জেহফিলের বাড়ি। রাস্তার সাথেই দোতলা বাড়ি। প্রথম দেখায় বাড়িটাকে দেখলে মনে হয় পরিত্যক্ত ভুতুড়ে বাড়ি। মনে হয় না এখানে কোনো মানুষ থাকে। জঙ্গলের ভেতরে কিছু বাড়ি থাকে না, ঠিক তেমন। ইনান হাতে রাখা কলমটা আরও শক্ত করে চেপে ধরল। জেএফএল গেটের কাছে থামিয়ে ইনানের দিকে তাকালো। যদি তুমি চাও উপরে আসতে পারো। কুত্তায় কামড়াইছে তো আমারে, দাঁত কিরমির করে বলল। ফাইন, থাকো তাহলে। জেহেফিল বেরিয়ে গেল গাড়ি থেকে। গেট খুলে কি মনে করে ইনানের কাছে আসলো আবার। ধীর গলায় বলল, ভয় পাবে না তো? প্রচণ্ড বিরক্তির সাথে ইনান বলল, আপনি প্লিজ তাড়াতাড়ি কাজ সেরে আসবেন। জেহেফিল আর কোনো কথা না বলে গেট খুলে সোজা দোতলায় চলে গেল। ইনান দোয়া দুরুদ পড়তে পড়তে চারপাশের হাবভাব বোঝার চেষ্টা করল। মোবাইলের ব্যাটারি লো, কাউকে যে মেসেজ দেবে সেই চার্জটুকুও নেই। গাড়ির হেডলাইটের আলোয় শুধু সামনের রাস্তাটাই দেখা যাচ্ছে। মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আলোয় দেখতে পেল দোতলা বাড়ির পাশে একটা ছোট্ট পুকুর। এর আশেপাশে কোনো বাড়ির চিহ্ন দেখা গেল না। চারদিকে অন্ধকার আর ঘন জঙ্গল। রাস্তাটা দেখে মনে হচ্ছে যেন সোজা জঙ্গলে ঢুকে পড়েছে। ইনানের হাড় হিম হয়ে গেল অজানা ভয়ে। শ্বাস দ্রুত ওঠানামা করতে লাগলো। বারবার মনে হলো গাড়ির পেছনের সিটে কেউ আছে। আবার মনে হলো জানালার পাশে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে আতঙ্কে ইনান হুট করেই গাড়ির দরজা খুলে দৌড়ে বাসার মধ্যে ঢুকে গেল। নিচতলায় সম্পূর্ণ অন্ধকার। দেখে মনে হচ্ছে পরিত্যক্ত গোডাউন ছিল আগে। টিমটিমে হলদে আলোয় বাতি জ্বলছে মাথার উপর। দোতলা থেকে ছিটকে আসা আলোয় সিঁড়ি কিছুটা আলোকিত। ইনান দেয়াল ঘেঁষে দাঁড়ালো। গোডাউনের বড় দরজাটা খোলা। তা দেখে আরও ভয় লাগছে ইনানের, তবে গাড়ি থেকে কিছুটা কম। বুকে হাত দিয়ে দোয়া দুরুদ পড়তে পড়তে হঠাৎই টের পেল তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। ভয়ে শীতল স্রোত বয়ে গেল শিরদাঁড়া বেয়ে, শুকনো ঢোক গিলল। হাত পা অবশ হতে লাগলো ধীরে ধীরে। পেছনে ফেরার মতো সাহস তার অবশিষ্ট নেই। তাও বহু কষ্টে সাহস সঞ্চয় করে পেছন ফিরে তাকাতেই পিলে চমকালো তার। জেহেফিল খুব কাছে এসে দাঁড়িয়ে আছে। হলদে আলোয় জেহেফিলের ধূসর চোখ আর ঘাড় কাত করে রাখা কঠোর চোয়ালটা কেমন ভয়ানক লাগছিল ইনানের কাছে। যেমনটা হয় হরর মুভিতে ভূত দেখলে। ইনান টের পেল তার চারপাশ কেমন তমসাচ্ছন্ন হয়ে যাচ্ছে। ঝাপসা হয়ে যেতে লাগলো জেহেফিলের ভয়ঙ্কর মুখশ্রী। ঝাপসা চোখে দেখল দুটো হাত তাকে শক্ত করে বাহুডোরে আবদ্ধ করেছে। দমবন্ধ হয়ে যেতে লাগলো ইনানের। অন্ধকার অতলে হারিয়ে যেতে লাগলো সে ধীরে ধীরে। প্লাস্টিকের খসখসানো আওয়াজে ইনান মৃদু নড়ে ওঠে। অচেতন দেহ চেতনা ফিরে পায়। চোখ খোলার চেষ্টা করে, পারে না। চোখ সয়ে আসলে চোখ খুলে ইনান। চারদিক অন্ধকার। রুমের মাঝখানে একটা মোমবাতির হালকা আলোর ছটায় রুমটা সামান্য আলোকিত।
বাহির থেকে এখনো প্রবল বেগে ছুটে চলা বাতাসের শো শো আওয়াজ শোনা যায়। চোখ এদিক সেদিক ঘুরিয়ে বোঝার চেষ্টা করে আসলে সে কোথায়। গুড মর্নিং বাটারফ্লাই, এক পুরুষের কণ্ঠ কানে এসে লাগে তার। বুঝতে পারল না কণ্ঠটি কি বলল তাকে। ভারী কণ্ঠের মানুষটিকে খুঁজতে গিয়ে চোখ পড়ে ডিভানে বসে থাকা জেহফিলকে। হন্তদন্ত হয়ে উঠে পড়ে ইনান। একবার নিজের দিকে তাকিয়ে আশেপাশে তাকিয়ে পরিস্থিতি বোঝার চেষ্টা করে। জামা কাপড় সবই ঠিকঠাক। মোমের আলোয় যতটুকু দেখছে তাতে মনে হচ্ছে এটা কোনো বেডরুম। ইনান মনে করার চেষ্টা করল কি হয়েছিল তার সাথে। গাড়ি থেকে বের হয়ে নিচতলায় এসেছিল। তারপর পেছনে জেহফিলকে দেখল। জেহফিলের তখনকার রূপ মনে পড়তেই গা শিউরে ওঠে ইনানের। চকিতে তাকায় জেহফিলের দিকে। জেহফিল কতগুলো বড় বড় ক্যানভাস প্যাক করছিল। দেখে মনে হয় কোনো আর্ট করা ক্যানভাস। আমি কোথায়? ভয়াতুর গলায় বলল ইনান। হাতের কাজ শেষ করে জেহফিল তাকায় ইনানের দিকে। ইনান আরও চমকে ওঠে। তখনকার রূপের সাথে এখনকার জেহফিলের কোনো মিল নেই। প্রথম দিন জেহফিলকে যতটা কোমল দেখেছিল এখনও ঠিক তেমন। আমার রুমে তুমি হঠাৎ জ্ঞান হারালে আমাকে দেখে, অ্যাজ ইফ তুমি ঘোস্ট দেখেছ। জেহফিল স্ট্রাক করে বলল। কটা বাজে? ক্লান্ত গলায় বলল ইনান। 8:30। কি? ইনান প্রায় লাফিয়ে উঠল। ব্যস্ত হয়ে মোবাইল খুঁজতে লাগলো। জেহফিল ইনানের দিকে তাকিয়েছিল। সে যেন বুঝল ইনান কি খুঁজছে। পকেট থেকে ইনানের মোবাইল বের করে দিল সে। ফোন হাতে পেয়ে হতাশ হলো ইনান। সে তো ভুলেই গিয়েছিল মোবাইল বন্ধ। অস্থির হয়ে জেহফিলকে তাড়া দিল। আপনার কাজ শেষ হলে তাড়াতাড়ি চলুন, বাবা চিন্তা করছে অনেক। জেহফিল ইনানের দিকে মহাবিষ্টের ন্যায় চেয়েছিল। হলদে ক্ষীণ আলোয় পিঠ সমান চুলের মিষ্টি ইনানকে শুভ্র পরীর মতো লাগছিল। তার চির আধার জগৎ এবং মনে যেন এক হুড়পুড়ি পথ ঢুকে পড়েছে। ইনান রুম থেকে বের হতে নিলেই হাতে টান পড়ে। কপাল কুঁচকে পেছনে হাতের মালিকের দিকে প্রশ্নবোধক দৃষ্টিতে তাকায়। হাত ঝাড়ি মেরে হাত সরায় ইনান। হাত ধরেছেন কেন? অন্ধকারে পড়ে যাবে তাই ধরেছি। রুমের অবস্থা ভালো নয়, অন্য কিছু ভাবার কারণ নেই। তাচ্ছিল্য করে বলল জেহফিল। ফ্ল্যাশ অন করে মোমবাতি অফ করে দিল। হাতে প্যাক করা ব্যাগগুলো নিয়ে রুম থেকে বের হলো সে। পেছনে থাকা ইনান ঘরের অবস্থা খেয়াল করলো অবাক চোখে। চেয়ার টেবিল ছড়িয়ে ছিটিয়ে আছে রুমটায়। ল্যাম্প ওয়ালমেট সব এলোমেলোভাবে ফ্লোরে পড়ে আছে। দেখে মনে হয় না এখানে আদৌ কোনো মানুষ থাকতে পারে। এটা কি সত্যি আপনার বাসা? কণ্ঠে বিস্ময় তার। জেহফিল ছোট করে জবাব দেয়, হুম। ঘরে কি আর কেউ থাকে না? আপনার বাবা মা কোথায়? এক মুহূর্ত চুপ থেকে অপর পক্ষ থেকে জবাব আসে, নেই। ইনান বুঝতে পারল না জেহফিলের জবাবটা। জেহফিলের কি বাবা মা নেই, নাকি এখানে তারা কেউ থাকে না? কোন প্রশ্নের জবাবে জেহফিল না বলল ইনান সেটা বুঝতে পারল না। তবে আর ঘাটালো না সে। জেহফিলকে নিয়ে তার মাথা ব্যথা নেই। আপাতত তার দুশ্চিন্তা হচ্ছে বাবাকে নিয়ে। টেনশনে আবার প্রেশার লো হয়ে যায় ইফাত সাহেবের। জেহফিল খুব সাবধানে আসবাবপত্র সরিয়ে ইনানের জন্য জায়গা করে দিল। ও সিঁড়ি দিয়ে নামার সময় আর বারবার লাইট তার দিকে দিয়ে বলতে লাগলো, সাবধানে, ধীরে, সাবধানে পা ফেলো, আস্তে। ইনানের কাছে মনে হলো জেহফিল যেন একটা বাচ্চাকে রাস্তা পার করিয়ে দিচ্ছে। সে জোর করে হেসে বলল, আপনি নিজের দিকে লাইট মারেন তো, আমাকে সাবধান সাবধান বলতে গিয়ে নিজেই চিৎপটাং হয়ে যাবেন। বাতাসের সাথে এক প্রকার পাঞ্জা লড়ে গাড়িতে উঠতে হয়েছে ইনানকে। এত বাতাস ছিল মনে হচ্ছিল তাকে উড়িয়েই নিয়ে যাবে। ভাগ্যের জেহফিল ছিল। জেহফিলের শার্ট খামচে ধরে নিজেকে বাঁচিয়েছে সে। গাড়ি চলতে আরম্ভ করলে ইনান দ্বিধাগ্রস্ত চোখে তাকায় জেহফিলের দিকে। জেহফিল ইনানের দিকে না চেয়েই বলে, হোয়াট? আপনার মোবাইলটা একটু দেবেন প্লিজ,
বাবাকে কল দেব একটা। কল দিয়ে কি বলবে? আজব, কি বলবো মানে কি? বাবা টেনশনে শেষ হয়ে যাচ্ছে। ওনাকে একবার জানাবো না আমি ঠিক আছি? বাড়িতে তো পৌঁছেই দিচ্ছি, গেলেই তো দেখতে পাবে। মোবাইল দেবেন না সেটা বলতে পারেন না? ইনানের কথা শেষ হতে না হতেই জেফিল মোবাইলটা এগিয়ে দেয়। বেশি কথা আমি পছন্দ করি না। মোবাইলটা ছো মেরে নিয়ে নেয় ইনান। কথা আপনিই বাড়িয়েছেন। ইফাস খানকে ফোন দিয়ে পেল না ইনান। মূলত নেটওয়ার্কই পাচ্ছিল না সে। হতাশ হয়ে মোবাইল ফেরত দিয়ে দিল। কপালে হাত ঠেকিয়ে বাহিরে দৃষ্টিপাত করল। অন্য সময় হলে এই ভারী বর্ষণ উপভোগ করত সে, কিন্তু এখন পরিস্থিতি আলাদা। পেছনের সিটে বড় বড় ক্যানভাসগুলো দেখে ইনান বলল, আপনি কি একজন আর্টিস্ট? হুম, জানতাম। আপনার আর্ট দেখেই বুঝেছি। এগুলোকে ডেলিভারি দিতে যাচ্ছেন? সেল করেন? না, এক্সিবিশনের জন্য করা এগুলো, সেখানেই যাবে। বাহ, এগুলোর জন্যই এত তাড়া ছিল বাড়িতে আসার? হুম। আচ্ছা। আবারও পিনপতন নীরবতা নেমে এলো গাড়িতে। সাথে রাস্তাটাও এত নির্জন, মনে হচ্ছে শহর থেকে অনেক দূরে কোথাও এই জায়গা। একটা গাড়িরও দেখা পাওয়া যাচ্ছে না। না আছে রাস্তার মাঝে কোনো স্ট্রিট লাইট। বড় বড় গাছগুলো মাথা উপরে এমনভাবে ঢেকে আছে যেন দিনের বেলা তো মনে হয় আকাশ দেখা যায় না। জঙ্গল পার হয়ে এবার মেন রাস্তায় ঢুকেছে গাড়ি। পরিচিত রাস্তায় এসে এবার কিছুটা হালকা লাগছে ইনানের। নীরবতাকে ভেঙে দিয়ে জেহফিল হঠাৎই বলে উঠল, ছেলেদের থেকে দূরত্ব বজায় রাখবে। আচানক জেহফিলের গলায় এই কথা শুনে ফিরে তাকায় ইনান। এক্সকিউজ মি? রাস্তায় চোখ রেখেই জেহফিল বলে, বন্ধু নির্বাচনে তুমি যথেষ্ট অসচেতন। যার সাথেই মিশবে খোঁজ নিয়েই মিশবে। আপনি আমার ফ্রেন্ড সম্পর্কে কিভাবে জানেন? আর আপনি এসব বলার কে? কেমন অন্যরকম গলায় জেহফিল বলল, মানুষ আজকালকার বড় খারাপ। ভালো মানুষের আড়ালে থাকা তার বীভৎস রূপটা আমাদের নজর এড়িয়ে যায় সব সময়। আপনি কি প্লিজ ডিরেক্টলি বলবেন আসলে কি বলতে চাচ্ছেন? নাথিং, জাস্ট ওয়ান করলাম যাকে তাকেই বিশ্বাস না করতে। কয়েকদিনের পরিচয়টাই মানুষের সব না। সারা জীবন একসাথে থেকেও তো মানুষকে চেনা যায় না, সেখানে তো মাত্র কয়েকটা দিন। আপনি বলতে চাচ্ছেন আমার ছেলে ফ্রেন্ডরা খারাপ? জেহেফিল জবাব দিল না। ইনান কথা চালিয়ে গেল, আপনিই তো বললেন কয়েকদিনের পরিচয়ে কাউকে বিশ্বাস না করতে। আপনার সাথে কয়েক ঘন্টার পরিচয়ে আপনাকে কোন কথায় বিশ্বাস করব আমি? আপনি যে আমার ফ্রেন্ড সম্পর্কে মিথ্যা বলছেন না তার কি গ্যারান্টি? তোমার সাথে আমার কোনো শত্রুতা নেই যে আমি তোমার খারাপ চাইব। শুধু এইটুকুই জেনে রাখো, মানুষ তোমাকে যেই রূপ দেখায় সেটা সবসময় সত্য হয় না। ইনান চুপ করে রইল। ভাবতে লাগলো তার ফ্রেন্ডদের কথা। কই, তাদের মাঝে তো নেগেটিভিটির কিছুই দেখল না। জেহেফিল হঠাৎ কেন এই ধরনের সতর্ক দিচ্ছে তাকে? ইনানের বাড়ির সামনে জেহেফিল গাড়ি থামালো। ততক্ষণে বৃষ্টির তীব্রতা কিছুটা কমেছে। গাড়ি থেকে নামার সময় ইনান বলল, যাই হোক, অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আমাদের মধ্যে। আমি বেশি সিন ক্রিয়েট করে ফেলেছিলাম বোধহয়। আজে বাজে কথাও অনেক বলেছি। তার জন্য সত্যিই সরি। কিছু মনে নেবেন না প্লিজ। স্মিত হেসে বলল ইনান। জেহেফিল ইনানের ঠোঁটের দিকে একবার চেয়ে চোখ ফিরিয়ে নিল। আর ধন্যবাদ। ইনান গাড়ি থেকে নেমে গেল। ওয়েলকাম, মৃদু কণ্ঠে বলল জেহেফিল, ইনানের দিকে না তাকিয়েই। জেহেফিলকে বাই বলে বাসায় ঢুকে পড়ল ইনান। একটাবার পেছন ফিরলে দেখতে পেত একজোড়া চোখের প্রমত্ত চেয়ে থাকা নিষ্পলক দৃষ্টি। ইনানের বাবা মেয়েকে জড়িয়ে ধরে কেঁদেই চলেছেন। কান্নারত গলায় বললেন, কোথায় ছিলে আম্মু আমার? এত দেরি করে কেউ বাড়ি ফিরে? বাবাকে একবার ইনফর্ম করা উচিত ছিল না? কত খুঁজেছি তোমাকে জানো?
ভার্সিটি গেলাম, তোমার সবগুলো ফ্রেন্ডের বাসায় খোঁজ নিলাম, সবগুলো রেস্টুরেন্টে খুঁজলাম, কোথায় ছিলে মা? ইনানের মন খারাপ হয়ে গেল বাবার কান্না দেখে। বাবাকে সান্ত্বনা দিল। মোবাইলটার চার্জ ছিল না বাবা, আমি আমার এক ফ্রেন্ডের সাথেই ছিলাম। এত বৃষ্টি ছিল যে ও গাড়িও চালাতে পারেনি ঠিকমতো। এই জন্যই আমরা কোথাও বসে ওয়েট করছিলাম বৃষ্টি থামার। খুব সাবধানে বলল সে, পাছে আবার ধরা পড়ে না যায়। পলকের কণ্ঠ শোনা গেল এরই মাঝে। তাই বলে ফ্রেন্ডের মোবাইল দিয়েও কল দেওয়া যাচ্ছিল না? ইনান পাশে থাকা পলকের দিকে আর চোখে তাকায়। পলক রাগী চোখে তাকিয়েছিল ইনানের দিকে। চোখ দুটো তার টকটকে লাল, যেন ইফাত সাহেব সামনে থাকায় রাগের বহিঃপ্রকাশ করতে চাইছে না। ইনান কণ্ঠ স্বাভাবিক রেখে বলল, দিয়েছিলাম, নেট পাইনি। ছেলে না মেয়ে ফ্রেন্ড ছিল? মেয়ে। চিনবেন না আপনি, স্কুলের এক ফ্রেন্ড। ঢোক গেলে ইনান। মিথ্যা বলতে গিয়ে তার বারবার গলা কাঁপছিল। পলক আরও কিছু বলতে চেয়েও বলল না, রাগে ফোঁস করছে সে। মেয়েটা জানে না আজ তার কোনো খোঁজ না পেয়ে পলকের মাথা যে কতটা খারাপ হয়ে গিয়েছিল। এই বৃষ্টির মধ্যেও পাগলের মতো খুঁজেছিল ইনানকে। দম বন্ধ হয়ে আসছিল প্রতিটা মুহূর্তে এই ভেবে যে ইনানের কোনো খারাপ কিছু হলো না তো। ইনান বাবাকে অনেক সান্ত্বনা দিয়ে টিয়ে রুমে পাঠিয়ে দিল। পলক তখনও সোফায় বসা, তার পুলিশের পোশাক চুপচুপে ভেজা। ইনান একটা তোয়ালে নিয়ে পলকের নিকট বাড়িয়ে দিল। পলক তোয়ালেটা নিল না। সারাদিন দুষ্টুমি করা মানুষটা হঠাৎ রেগে গেলে প্রলয়ের মতো লাগে। পলকেরও তেমন হচ্ছিল। পলক সোফা থেকে উঠে ইনানের দুই বাহু ধরতে গিয়েও ধরল না। অনধিকার চর্চা তার মানায় না। এক হাতে মাথার চুল টেনে নিজেকে শান্ত করল। দীর্ঘশ্বাস ফেলে বলল, এতটা টেনশনে না ফেললেও চলতো। স্যার তোমার জন্য কত চিন্তা করে জানোই না। আজ তো কথা ছিল স্যারের সাথে নিউ রেস্টুরেন্টে যাবে। সেজন্য স্যার কত তাড়াহুড়ো করে কাজ শেষ করে বাড়িতে এসেছিল। তারপর বিকেল হয়ে যাওয়ার পরও তুমি এলে না। সন্ধ্যার টাইমে স্যার আমাকে কল করলো। উনি এত টেন্স ছিল। একটু থামল পলক। ইনান, তুমি এখন আর ছোট নও, স্যারেরও বয়স হচ্ছে। পুলিশের চাকরিতে কত প্যারা জানোই তো, তার উপর তোমার টেনশন। একটু নিজের দায়িত্ব নিয়ে চলতে শেখো, বুদ্ধি খাটাও। এই ধরনের পরিস্থিতিতে একটু সাবধান হও। ইনান চুপ করে রইল। তার নিজের এখন খুব খারাপ লাগছে। এমন তো না যে তার দোষ আছে, কিন্তু সে যেই মিথ্যেটা বানিয়েছে তাতে তার দোষই বেশি। তাই পাল্টা কোনো কথা বলতে পারল না ইনান। আসি, নেক্সট টাইম বি কেয়ারফুল। ইনান রুমে চলে আসলো। খাটের এই মাথা হতে ওই মাথা গড়াগড়ি খেতে লাগলো অনুশোচনায়। বাবা কত কষ্ট পেয়েছে, কত চিন্তা করে তার জন্য, আর সে কিনা উল্টো বাবার উপর টেনশন চাপিয়ে দিচ্ছে। ধুর। ইনান উঠে বসল। কিচ্ছু ভাল লাগছে না। তখন তার নজরে গেল রুমের কোনায় রাখা কার্টুনটার দিকে। সেদিন কার্টুন অর্ধেক খুলে রেখে দিয়েছিল। ইনান উঠে গিয়ে কেচি নিয়ে বসলো আবার। স্কচ টেপ কেটে কার্টুন খুলতে সে কিছুটা দূরে ছিটকে পড়ল হঠাৎ। কার্টুনের মধ্যে একটা 2 ফিটের টেডি রাখা। তবে ইনানের ভয় পাওয়ার কারণ হলো টেডির রংটা কুচকুচে কালো, তাই হঠাৎ আঁতকে উঠেছিল। সাধারণত কোনো টেডি বিয়ারই এমন কালো হয় না। ইনান ভালো করে খেয়াল করে দেখল ব্ল্যাক কালার স্প্রে দিয়ে পুতুল কালো করে দেওয়া হয়েছে। পুতুলটা ধরতে গিয়ে পেটের দিকের বোতামটায় চাপ লাগে। অদ্ভুত আওয়াজে হেসে ওঠে টেডিটা। কেমন ভৌতিক হাসির আওয়াজ। কে পাঠিয়েছে এমন বিদঘুটে গিফট? কেউ নিশ্চয়ই তার সাথে মশকরা করেছে। ইনান টেডিটা নিয়ে বারান্দায় গিয়ে অদূরে ছুঁড়ে মারল। যে জিনিস তাকে ভয় পাওয়ায় সেটা এভাবেই ছুঁড়ে মারবে সে। খট করে বারান্দার দরজা আটকে দিল ইনান। বৃষ্টিতে কালো রং ধুয়ে মুছে টেডির আসল রং বেরিয়ে আসলো। কিছু অংশ কালো, কিছু অংশ ব্রাউন। অন্ধকারে একজোড়া ভেজা হাত এসে পুতুলটাকে উঠিয়ে নেয়।
বিদ্যুৎ চমকানোর আলোয় পুতুলটাকে সূক্ষ্ম চোখে পরখ করে এক হাত দিয়ে পুতুলের গায়ে লেগে থাকা কালো রং ছড়িয়ে দিতে থাকে পুতুলের গায়ে। বাদামি ও কালোর মিশ্রণে বীভৎস দেখায় পুতুলটাকে। পুতুল হাতে তাকায় দোতলার বন্ধ বারান্দার দিকে। তারপর পুতুলটার পেটের সুইচটা টিপে দেয়। আবারও অদ্ভুত ভয়ঙ্করভাবে হেসে ওঠে পুতুলটা, হাড় হিম করা হাসি। জেহেফিল চাদর হাতে ঘ্রাণ নিয়ে যাচ্ছে গত 2 ঘন্টা ধরে। এই চাদরে ইনানের ঘ্রাণ লেগে আছে। তারপর নেশাগ্রস্তের ন্যায় বালিশটা হাতে নিল যেটা ইনান মাথা রেখেছিল। গভীরভাবে টেনে নিল সকল ঘ্রাণ। কি মিষ্টি, কি স্নিগ্ধ ঘ্রাণ। ইনান সশরীরে উপস্থিত না থাকলেও সে যেন তার শরীরের ঘ্রাণ ছেড়ে গেছে জেহেফিলের কাছে। মিষ্টি সুবাস ভেসে বেড়াচ্ছে পুরো রুমটায়। জেহেফিল বালিশটার চাদরটা ধরে মুখের সামনে আনে, অনবরত চুমু খেতে থাকে যেখানে যেখানে ইনানের স্পর্শ লেগেছিল, আর ভাবে ইনানের কয়েক ঘন্টার উপস্থিতিতে রুমটা নেশাতুর ঘ্রাণে মাতোয়ারা চারিদিক। আর যখন ইনান চিরস্থায়ীভাবে এই রুমটায় থাকবে তখন কেমন হবে? স্বর্গ হয়ে যাবে রুমটা, সুবাসিত হবে তার ঘর, তার মন। জেহেফিলের চোখ চকচক করে ওঠে। তার বাটারফ্লাই আসবে, তার এই নরক জীবনকে স্বর্গে পরিণত করবে। তার কাছাকাছি থাকবে সব সময়, সারা জীবন। উফ, আর ভাবতে পারছে না জেহেফিল। কেমন শীতল বাতাসে তার ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে। অদৃশ্য কিন্তু তীব্র অনুভূতিতে প্রগাঢ় হয়ে উঠছে তার হৃদয়। ইনানকে কাছে পাওয়ার আকাঙ্ক্ষার সেই সাথে পাল্লা দিয়ে বেড়েই চলছে। চাদর আর বালিশ নিজের বুকে শক্ত করে চেপে ধরে সে, যেন ইনানকে জড়িয়ে ধরেছে। বাটারফ্লাই, আমার বাটারফ্লাই ইনান। পাগলের মতো বিড়বিড় করে চলেছে জেহেফিল, যেন প্রয়োজনীয় কোনো মন্ত্র পাঠ করছে, যেটা পড়া বন্ধ করলেই তার জীবন শেষ। হুট করে জেহেফিল চোখ খুলল, যেন তার খুব গুরুত্বপূর্ণ কথা স্মরণে এসেছে। সে বালিশটা শক্ত করে এক হাতে চেপে ধরে রুমের বাহিরে আসলো। ব্যস্ত চোখে চারিদিকে নজর বুলালো। এই ঘরটাতে 4টা বেডরুম, ড্রয়িং, ডাইনিং রুম আর কিচেন। ঘরের সব কিছু এলোমেলো, জায়গা মতো কোনো কিছুই নেই। কবে সে ঘরের যত্ন নিয়েছে? মনে পড়ে না জেহেফিলের, হয়তো কোনো দিনই না। তার বাটারফ্লাই যখন আসবে তখন কি সে নাক সিটকাবে না? জেহেফিলকে বকা দেবে না? না, সে তার বাটারফ্লাইয়ের কোনো কষ্ট হতে দেবে না। পরীর জায়গা তো স্বর্গে, তাহলে ইনান কিভাবে নরকে থাকবে? সব গুছাতে হবে, সব। ইনানের যাতে কোনো কষ্ট না হয় তার সব ব্যবস্থা করতে হবে। কিচেন কাউন্টার হতে জুতার ক্যাবিনেট সব সাজাতে হবে। জেহেফিল কাজে লেগে পড়ল। যে কিনা কোনোদিন ড্রয়িং রুমের লাইট পর্যন্ত জ্বালায়নি, সে আজ সোফার নিচেও পরিষ্কার করা বাদ দিল না। ইনান যদি এমন অগোছালো ঘর দেখে ক্ষুব্ধ হয়, যদি রেগে যায় তার উপর, না, তা সে হতে দেবে না। জেহেফিলের চুল উস্কো খুস্কো ধূসর মণিজোড়ায় মাদকতা। ভারী নিঃশ্বাসের সঙ্গে একাধারে একটাই নাম জপ করছে আর ঘর গোছাচ্ছে। এক অন্য জেহেফিল যেন, যার দুনিয়া সম্পর্কে কোনো ধ্যান জ্ঞান নেই, যার ধ্যান ধারণা জুড়ে আছে ইনান, ইনান এবং শুধুই ইনান। শরৎ মাথা নিচু করে চুপচাপ বসে আছে। এইমাত্র তার গালে সপাটে চড় পড়েছে। সামনেই তার বড় বোন রুহি কোমরে হাত দিয়ে ফুঁসছে। চাপা চিৎকার করে ওঠে রুহি। তোর এসব কাণ্ড যদি আম্মু আব্বু শোনে তাহলে কি হবে ভাবতে পারছিস? ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেবে। বাড়ির সম্মান সব ধুলোয় মিশবে যদি এসব জানাজানি হয়। শরৎ উল্টো চেঁচিয়ে ওঠে, তুই যদি কাউকে না বলিস তাহলে কার বাপের সাধ্য আছে এসব জানার? শরতের কথা শেষ করতে দিল না রুহি, তার আগে আর একটা চড় পড়ল শরতের গালে। একদম মুখে মুখে তর্ক করবি না বেয়াদব, বাজে কাণ্ড ঘটিয়ে আবার বড় বড় কথা। ভার্সিটি উঠেছ বলেই কি ছাড় পেয়ে গেছো নাকি? ডানা গজিয়েছে তাই না? কেমন ফ্রেন্ডদের সাথে মিশছো আমার খুব ভালো করেই জানা আছে।
গত 1 সপ্তাহ ধরে এই জন্যই বাড়ি ফেরোনি, তাই না? ফ্রেন্ডের বাসার নাম করে এসব করে বেড়াচ্ছ। আব্বুকে বলে যদি পকেট মানি কেটে ফেলি, তাহলে একটা শিক্ষা হবে তোর, জানোয়ার। অর্ধান্বিত গলায় বলল রুহি। এবার একটু দমল শরৎ। স্মিত গলায় বলল, আব্বুকে কিছুই বলবে না তুমি আপু, প্লিজ। তাহলে সব আজে বাজে আড্ডা ছাড়ো। মদ গাঁজা হাতে পুলিশের কাছে ধরা খেয়ে মার খেয়েছ। এটা যদি আব্বু জানে তোমাকে আস্ত রাখবে বলে ভেবেছ? দাঁতে দাঁত চেপে বলল রুহি। আস্তে আপু, আস্তে, প্লিজ, দোহাই লাগে, এত চিৎকার করো না, আম্মু শুনতে পাবে। 2 হাত জোর করে অনুরোধ করল শরৎ। রুহি ফোঁস করে নিঃশ্বাস ফেলে নিজেকে শান্ত রাখার চেষ্টা করল। এক আঙুল তুলে শাসালো ভাইকে। আমি যদি আর কখনো দেখি তোকে ওসব ছেলেদের সাথে মিশতে, তাহলে মাথায় রাখিস আমিও রুহি চৌধুরী। তোকে ঠিক পথে আনতে আর ঘরের সম্মান বাঁচাতে যা করার লাগে সবটা করব। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এখন তুমি শান্ত হও আপু। আম্মু যদি শুনতে পায় মেরে ফেলবে, প্লিজ আপু, মনে থাকে যেন। রুহি হুমকি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। শরৎ বিরক্ত মুখ নিয়ে দাঁড়ালো আয়নার সামনে। তার কপালে ব্যান্ডেজ, ঠোঁটে কাটা, এক চোখ লাল। তার হ্যান্ডসাম ফেসটার 12টা বাজিয়ে দিয়েছে শালার পুলিশ। রাগে হাত মুঠো করে দেয়ালে আঘাত করল। তার শরীর কাঁপছে কণ্ঠে। এই বয়সে একটু একটু এসব করে, তাই বলে মারা লাগবে? 3 দিন হয়ে গেছে, তাও তার মারের দাগ যায়নি। ছাড়বে না সে কাউকেই। কলিং বেলের শব্দ পেয়ে রুহি যায় দরজা খুলতে। দরজা খুলতেই দেখে ইনান আর ফারা দাঁড়িয়ে আছে। তারা পরিচয় দিল শরতের ফ্রেন্ড হয়। রুহি হাসি মুখে তাদের ভেতরে আসতে বলল। ইনান রুহিকে দেখে একটু ধাক্কা খেল প্রথমে। এত সুন্দর মেয়ে হয় কিভাবে? কি নিখুঁত স্কিন, না আছে কোনো ব্রণ, না আছে কোনো স্পট। চুলগুলো কাঁধ পর্যন্ত ছাটা, নিচের অংশ বাদামি রং করা। ইনান মুগ্ধ হয়ে বিড়বিড় করে বলল, মনে হচ্ছে ভুলে কোনো নায়িকার ঘরে এসে গেছি। ফারা ইনানের এমন আজগুবি কথা শুনে তার পেটে কনুই দিয়ে আঘাত করল। আরে ছাগি, উনি নায়িকাই বলতে গেলে, মডেল উনি। টিভিতে অ্যাড দেখিস না? ইনানের চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। তাই তো বলে সে। এত চেনা চেনা লাগে তবুও কেন অচেনা? বিস্ময়ে তার হাত মুখের কাছে চলে গেল। ও গড, উনি কে সে রুহি চৌধুরী যে র্যামেনের একটা অ্যাড করেছিল? হ্যাঁ। এখন গাধীর মতো আচরণ করা বন্ধ কর, এত গলে যাস না, তাহলে তোর দাম কমে যাবে। ইনান কাশি দিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রুহি তাদের সোফায় বসতে বলল। আমি শরতের বোন রুহি, তোমরা নিশ্চয়ই একই ডিপার্টমেন্টের। জি আপু, আজ আমাদের একটা প্রোগ্রাম ছিল, কিন্তু শরৎ গত 1 সপ্তাহ ধরেই ভার্সিটি আসেনি। আর না ফোন করে পাওয়া গেছে, তাই ওর খোঁজে এসেছিলাম। স্মিত হেসে জবাব দিল ইনান। রুহির নজর বারবার ইনানের দিকেই যাচ্ছিল। খুঁটে খুঁটে দেখছিল সে ইনানকে। ইনানকে সে চেনে, ভালো করেই চেনে। শরৎ সেই মুহূর্তে রুম থেকে বেরিয়ে আসলো। তার মুখ থমথমে। ফারাদের দেখে সে কেমন নিরসভাবে বলল, তোরা এখানে কেন? ইনান আর ফারা দুজনেই শরৎকে দেখে কিছুটা অবাক হয়। তোর কি হয়েছে? মুখে ব্যান্ডেজ কেন? শরৎ থতমত খেয়ে বলল, ওই হালকা পাতলা অ্যাক্সিডেন্ট করেছিলাম। বাদ দে তো, তোরা হঠাৎ? আজকে যে প্রোগ্রাম আছে ভুলে গিয়েছিলি? ও, আমি যাব না, তোরা যা, ভাল লাগছে না রে। এই বলে শরৎ রুমে ফেরার জন্য পা বাড়ালো। তারপর হঠাৎই কি মনে করে থমকে দাঁড়ালো। ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে বলল, আচ্ছা আসবো, বিকেল 3টায় থাকবো জায়গা মতো। ইনান, ফারা, টয়া, মুগ্ধ, শরৎ একজোট হয়ে দাঁড়িয়ে আছে। তাদের হাত সাইকেলের উপরে আর কাঁধে ছোট্ট ব্যাগ। এমন মাঝে মধ্যেই তারা এদিক সেদিক ঘুরতে বেরোয়। তবে আজ তারা সাইকেল নিয়ে যেদিকে দুচোখ যায় সেদিকেই ঘুরবে। অ্যাডভেঞ্চার বলা চলে এক প্রকার।
ইনান কালো টপ আর জিন্স পরে মাথায় হেলমেট জড়িয়ে সাইকেলে বসল। ফাঁকা কোনো রাস্তায় সাইকেল চালালে ভালো হয়। শরৎ ঠেস মেরে বলল, ভয় পাস নাকি? পেছনে কোনো গাড়ি ঠুয়া মেরে দেয় যদি? ইনান চোখ রাঙায়, বাজে বকিস না তো। ছোটবেলা থেকেই রাস্তাঘাটে সাইকেল চালানোর অভ্যেস আছে আমার। আমি বলছি কারণ সবাই একসাথে পাশাপাশি চলতে পারবো, ভিডিও করতেও সুবিধা হবে। ফারা তাড়া দিল, তোরা ঝগড়া বাদ দে তো। আকাশের অবস্থা ঠিক ভালো ঠেকছে না। সবাই আকাশের দিকে তাকালো। কালো মেঘ ধীরে ধীরে নীল আকাশকে ঢেকে দিচ্ছে। মেঘ কেটে যাবে বোধহয়, প্যারা নিস না তো, ইনান বলল। মেঘ সরে যাবে এই আশায় সবাই শুরু করলো সাইকেল চালানো। চালাতে চালাতে তারা হঠাৎই জঙ্গলে চলে আসলো। লতা পাতা চাকায় পিষ্ট করে একে একে যেতে লাগলো অদূরে। বাতাসের ঝাপটায় ইনানের মন পুলকিত হয়। নতুন অভিজ্ঞতায় রোমাঞ্চিত অনুভব করে। প্যাডেলে পা চালিয়ে যত দ্রুত পারা যায় সেই চেষ্টা করতে থাকে সে। পেছনের বন্ধুরা কে কি বলছে কিছুই মাথায় ঢোকে না তার। ইনান ছাড়া বাকি সবাই এক জায়গায় দাঁড়িয়ে পড়েছে। এই মেয়ে কি কালা হয়ে গেল নাকি? এত করে ডাকছি শোনে না কেন? ফারা বিরক্ত গলায় বলল। ও তো অ্যাডভেঞ্চার ফ্রিক, নেচার দেখেছে এখন তাই মাথা আউলে গেছে, টয়া বলে। আকাশের অবস্থা একদমই ভালো না। আই ডোন্ট থিঙ্ক আমাদের বেশি দূর যাওয়া উচিত হবে। অলরেডি গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়ে গেছে। উই শুড গো ব্যাক, ফারা চিন্তিত গলায় বলল। শরৎ বলে ওঠে, তোরা ব্যাক কর, এখান থেকে মেবি মেন রাস্তায় যাওয়া যাবে। ওইখানেই বোধহয় ইনান থাকবে। আমি যাচ্ছি ওর কাছে। একা একা যাওয়াটা ওর জন্য রিস্ক। মুগ্ধ বলল, যেতে পারবি নাকি সাথে যাওয়া লাগবে? নো প্রবলেম, তুই এই দুটো চুন্নিকে নিয়ে চলে যা, আমি আরেক চুন্নিকে নিয়ে আসছি। আর তোরা সোজা তোদের বাসাতেই চলে যা, ওয়েট করা লাগবে না। ফারা বলে, তুই ইনানকে দেখতে পেলে কল দিয়ে জানাস আমাদেরকে, বাড়িতে পৌঁছালেও কল দিস। আচ্ছা গেলাম, বাই। শরৎ সাইকেলটা টান দিল ইনানের যাওয়ার পথে। বাকিরা সব ফিরে গেল আকাশের বেগতিক অবস্থা দেখে। বিকেল 5টা ঝুম বৃষ্টি পড়তে আরম্ভ করলো। হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকে উঠছে। ভেজা মাটির রাস্তায় সাইকেল চালাতে বেশ বেগ পোহাতে হলো ইনানের। সাইকেল আরেক হাতে ধরে ছাতা মাথায় সাবধানে হাঁটতে লাগলো। শরৎ একটু আগে ফোন করেছে তাকে, বলেছে যেখানে আছে সেখানেই থাকতে। বাকিরা নাকি সব চলে গেছে। ইনানের অবশ্য তাতে কোনো মাথা ব্যথা নেই, সে যে উপভোগ করছে এটাই মেন কথা। তবে এবার সত্যি যাওয়ার সময় হয়ে এসেছে। শরৎ সেই কখন আসবে বলেও আসছে না, আবার তাকে ধোকা দিয়ে চলে গেল কিনা কে জানে। নেটও নেই এই জঙ্গলে, এর চেয়ে ভালো মেন রাস্তায় গিয়ে দাঁড়ানো, একটা গাড়ির সন্ধান পেলেই হয়েছে। ইনান হাঁটতে হাঁটতে কোথায় চলে এলো জানে না, তবে মাটির রাস্তাটা যেদিকে গিয়েছে সেই পথেই যাচ্ছে সে। আর একটু হাঁটতে অদূরে পাকা রাস্তা দেখতে পেল সে। এপাশের মাটির রাস্তাটা ঢাল বেয়ে নিচে চলে গেছে, কিছুটা পাহাড়ের মতো। অসাবধানে পা ফেললেই কুপোকাত। বৃষ্টিও বেড়ে চলেছে ক্ষণে ক্ষণে। ধীরে ধীরে আধারে ছেয়ে যাচ্ছে চারপাশ। এই নিঝুম নীরব জঙ্গলে হঠাৎ একা হয়ে যাওয়াতে ইনানের কেমন ভয় ভয় শুরু করলো। গাছের বড় বড় পাতাগুলোতে বৃষ্টির পানি পড়ার আওয়াজ তার ভয়কে আরও বাড়িয়ে দিচ্ছিল। বারবার মনে হচ্ছে কেউ তাকে ফলো করছে। পেছন ফিরে তাকাচ্ছে সে বারবার, কিন্তু এই ঘন ঝোপের কারণে কাউকেই নজরে আসছে না। অজানা আশঙ্কায় ইনানের সারা শরীর কেঁপে উঠল। তাও নিজেকে সামলে হাঁটতে শুরু করলো। বড় রাস্তার দিকে সে যতই এগিয়ে যাচ্ছিল ততই রাস্তার পাশের গাছগুলো কেমন চেনা চেনা লাগছিল। আকাশ ছোঁয়া গাছ, যেগুলো রাস্তাকে আড়াল করে রেখেছে দিনের আলো হতে। হাঁটার মাঝেই ইনান পেছনে কারো উপস্থিতির টের পেল। পেছনে ফেরার সময়টুকু না দিয়ে পেছনে থাকা আগন্তুক ধাক্কা মেরে ফেলে দিল ইনানকে। গগন কাঁপিয়ে চিৎকার করে উঠল ইনান।
গাছের খোঁচা খোঁচা ডালের উপর গড়িয়ে গড়িয়ে নিচে পড়ে যাচ্ছে ইনান। এত কিছুর মাঝেও ইনান আগন্তুককে দেখতে পেল না ঠিকভাবে। শুধু দেখল অন্ধকারে বৃষ্টিতে ভেজা এক অব্যয়কে। শরীরে অসহনীয় ব্যথা অনুভূত হতেই কোঁকিয়ে উঠল ইনান। জ্ঞান ফিরে পাওয়ার পর এক মুহূর্তের জন্য ব্রেন ব্ল্যাঙ্ক হয়ে গেল তার। বুঝতে পারল না কি হচ্ছে বা হয়েছিল। পায়ে ঠান্ডা কিছুর ছোঁয়া লাগতেই শিরশিরানি দিয়ে ওঠে শরীর। ব্যথা তোর আওয়াজ তুলে চোখ মুখ খিচে নেয়। ব্যথায় চোখ দিয়ে স্বচ্ছ নোনতা জল গড়িয়ে পড়ে। ঠিক হয়ে যাবে, একটু সবুর করো, ঠিক হয়ে যাবে। কারো চিন্তিত কণ্ঠ শুনে চোখ মেলে তাকায় ইনান। এই কণ্ঠটি তার চেনা। ঝট করেই মানুষটির দিকে চায় সে। জেহেফিল তার পায়ের কাছে বসে আছে। হাতে তার ফার্স্ট এইড বক্স। দক্ষ হাতে ইনানের পায়ের ব্যান্ডেজ করে দিচ্ছে সে। ইনান বুঝতে পারে যে সে জেহেফিলের রুমে আছে, কেননা ঠিক একইভাবে এর আগেও এই অবস্থাতে ছিল সে। দুর্বল গলায় ডেকে উঠল, জেহেফিল। ইনানের জ্ঞান ফিরতেই প্রাণ ফিরে পায় যেন জেহেফিল। অস্থির হয়ে ইনানের মাথার কাছে আসে, চুলে হাত বুলিয়ে দেয় আলতোভাবে। অস্বস্তি বোধ করে ইনান জেহেফিলের ছোঁয়াতে। মাথাটা হেলিয়ে নেয় বিপরীত পাশে। ইনান জেহেফিলকে সরিয়ে দিতে চাইছে বুঝতে পেরে ইনানের মাথার কাছে রাখা হাত মুষ্টিবদ্ধ হয়ে যায়। নিজের ভেতর ক্রোধানলকে কষ্টে দমিয়ে রাখে। এখনই সময় নয়। ইনান উঠে বসার চেষ্টা করে। জেহেফিল ধরতে গেলেও সে থামিয়ে দেয়। আমি পারব। জেহেফিলের মুখ থমথমে হয়ে যায় এরূপ প্রত্যাখ্যানে। চোয়াল শক্ত হয়ে উঠল ধীরে ধীরে। তাও নিজেকে সামলে ভালো মানুষের মুখোশ টেনে আনল চেহারায়। ইনান পা নাড়াতে পারল না। বাম পায়ের হাঁটু থেকে নিচ অবধি ব্যান্ডেজ। অতিরিক্ত ব্যথায় ইনান আন্দাজ করতে পারল না পায়ের কতটুকুতে আঘাত পেয়েছে। ভয় পেয়ে বলল, পায়ে এত ব্যান্ডেজ কেন? ডোন্ট ওয়ারি, সিরিয়াস কিছু না। গাছের ডালে লেগে লম্বা হয়ে কেটে গেছে, আর গোড়ালিতে কাটা ঢুকেছে। ততটাও গভীর না। কয়েকদিন রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। ইনান মৃদু শ্বাস ছাড়ল। সে তো ভেবেছিল সে বুঝি পঙ্গু হয়ে গেছে। ইনানের জামা কাপড়ে কাদা শুকিয়ে লেগে আছে। হাতে গালে যেগুলো ছিল সেগুলো বোধহয় জেহেফিল পরিষ্কার করে দিয়েছে। আপনি আমাকে কিভাবে পেলেন? ইনানের হঠাৎ প্রশ্ন। জেহেফিল জানালার বাইরে গভীর জঙ্গলটায় ইশারা দিল। ওই যে দূরে জঙ্গলটা দেখছো না? আমার বাসা থেকে 1.5 মিনিটের পথ। ভাগ্যক্রমে আমি রাস্তায় ছিলাম। তোমাকে জলাশয়ের কাছে পড়ে থাকতে দেখেই তুলে এনেছি। ইনান ভাবল সে কি জিজ্ঞেস করবে যে তাকে যে ধাক্কা দিয়েছে সেই মানুষটিকে জেহেফিল দেখেছে কিনা, নাকি না। ইনান আর এই প্রসঙ্গে গেল না। পরে বাবাকে পুরো ঘটনা খুলে বলবে খোঁজ নিতে। আমার মোবাইল কোথায়? জানি না, মেবি জঙ্গলেই হারিয়ে গেছে। ইনান জানালা দিয়ে বাহিরে তাকালো। অঝোরধারায় বৃষ্টি পড়েই চলেছে। আর একটু পর সন্ধ্যা নামবে। খানিক বাদে বাদেই বিকট আওয়াজ তুলে বজ্রপাত হচ্ছে। ইনানের মনে হলো সে যেন অতীতে চলে এসেছে। সেই একইভাবে মোমের আলো জ্বালানো, সেই একই অনুভূতি যখন সে আরও একবার এভাবেই জেহেফিলের বাসায় ছিল। বাহিরে দৃষ্টিপাত করে ইনান বলল, আমাকে একটু কষ্ট করে বাসায় দিয়ে আসবেন? ইনানের দিকে নিষ্পলক চেয়ে জবাব দিল জেহেফিল, গাড়ি নষ্ট হয়ে গেছে, মেকানিক কাল বিকেলে আসবে। তাহলে আপনার মোবাইলটা একটু দিন, বাবাকে বলবো আসতে। রাস্তার অবস্থা ভালো না। 2 কিলোমিটার দূরে 3-4টে গাছ ভেঙে রাস্তা ব্লক হয়ে গেছে। এখন কয়টা ভেঙে পড়েছে কে জানে। কিভাবে আসবে তোমার বাবা? ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। রাস্তা ব্লক হয়ে আছে, তাহলে সে যাবে কিভাবে? একজন অচেনা পুরুষের বাসায় থাকা তো অসম্ভব। আপনি মোবাইলটা দিন, আগে কথা বলে নিই। জেহেফিল বিনা বাক্যে মোবাইল হাতে দিল ইনানের। প্রায় 3-4 বার কলের পর ওপাশ থেকে মোবাইল তুলল। হ্যালো বাবা, আমি ইনান। এটা কার নাম্বার? ইনান বাবার কণ্ঠের বদলে আরেকজন পুরুষের কণ্ঠ পেয়ে মোবাইল সামনে এনে দেখল নাম্বার ঠিক আছে কিনা।
নাম্বার তো ঠিকই আছে, তাহলে ধরল কে? ইনান, কথা বলছো না কেন? এটা কার নাম্বার? এ তো পলক। ইনান মোবাইল কানে নিল দ্রুত। বাবা কোথায়? বাবাকে দিন তো। আমি আর স্যার শহরের বাইরে আছি, কাজে। বৃষ্টি দেখে মনে হচ্ছে না কাল সকালের আগে বাসায় পৌঁছাতে পারবো। এটা জানানোর জন্যই কল দিতে যাচ্ছিলাম তোমাকে। নেটের জন্য বারবার কথা কেটে কেটে আসছিল। ইনান বুঝতে পারল না কি বলবে এখন। যদি সে তার অবস্থার কথা বলে তাহলে বাবার তো অবস্থা খারাপই হয়ে যাবে। একে তো এখানে আসতে পারবে না, তার উপর আরও টেনশন করবে। পোর কানেকশনের কারণে কলও কেটে যায়। কি বলেছে তোমার বাবা? আসছে? জেহেফিল বলল, যদিও সে কান খাড়া রেখে সবটাই শুনেছে। না, জেহেফিলের বাসায় থাকা উচিত হবে না বলে সে যে কোনো ফ্রেন্ডকে কল করতে চাইছিল, বাট তাদের কারোরই নাম্বার মুখস্থ নেই। আপনার এফবি আইডি আছে? না। ইনানের অবিশ্বাস্য দৃষ্টি। এই যুগে এসে এফবি চালান না এমন মানুষ দুনিয়াতে কমই আছে। সিরিয়াসলি? ইনস্টা টুইটার আছে? না। আপনি কি ব্যাকডেটেড নাকি? জেহেফিল আরেকটা মোম ধরাতে ধরাতে বলল, আমার এসব ভালো লাগে না। ইনানের মাথায় হাত পড়ল। সে এখন কিভাবে বন্ধুদের সাথে যোগাযোগ করবে? তার নিজের এফবি পাসওয়ার্ডও তো মনে নেই। হয়েছে? বিভ্রান্ত চোখে তাকালো ইনান। কি? মোবাইল। আমার মোবাইল অন্য কারো হাতে বেশিক্ষণ থাকাটা আমি পছন্দ করি না। ইনান মোবাইল ফিরিয়ে দিল। বিড়বিড় করে বলল, নাটক। আমি এখন কি করব বলুন তো? রেস্ট নেবে? সেটা না, বাসায় যাব কিভাবে? ইনানের গলায় চিন্তার সুর। বাসায় গেলে কাল বিকালেই যেতে হবে। ততক্ষণ পর্যন্ত কি আমি এখানেই থাকবো নাকি? তোমার যাওয়ার আর কোনো জায়গা আছে নাকি? ইনান দমে গেল। তর্ক করে তো লাভ নেই। আসলেই তো এখন করার কিছুই নেই। আজ রাতটা কোনোভাবে কেটে গেলেই হলো। মোবাইলটা আরেকবার দিন তো। কেন? বাবাকে আবার কল দেব। আবারও কল ধরল পলক। আমি আমার ফ্রেন্ডের বাসায় আছি, বৃষ্টি দিয়ে যেতে পারবো না। বাবাকে বলে দিয়েন কাল বিকেলের মধ্যেই পৌঁছে যাব। জেহেফিল 5টা মোম জ্বালিয়ে দিল। 3টা ইনানের বেডের দুই পাশে রেখে বাকি দুটো নিয়ে সে কিচেনে চলে গেল। ইনান রুমটা ভালো করে চোখ বোলালো। রুমে যত আসবাবপত্র আছে সবগুলো অ্যান্টিকের। দেয়ালে জেহেফিলের আঁকা ড্রাগনের ছবি টানানো, প্রায় 6 ফিটের। ছাদ পর্যন্ত বড় একটা বুকশেলফ রুমের দেয়াল জুড়ে। তাতে নানা ধরনের ইংরেজি সাহিত্যের বই। ইনান চোখ ছোট ছোট করে বইগুলোর নাম পড়ার চেষ্টা করল। এখানে প্রায় 7-8 হাজারের মতো বই আছে। ইনান যতগুলোর নাম পড়তে পারল সবগুলোই তার উইশ লিস্টে রাখা বইগুলো। 2-3 বছর যাবৎ খালি লিস্টেই লিখেছে এই বইগুলো, তবে কেনা হয়নি। বাবা গল্পের বই তেমন কিনে দেয় না, একাডেমিক পড়া নষ্ট হবে বলে। বুকশেলফের সামনেই বড় একটা সিঙ্গেল আয়না রাখা। আয়নার দিকে চোখ পড়তেই দেখল একজন বলিষ্ঠদেহী সুদর্শন সুপুরুষ শটান দাঁড়িয়ে আছে। ব্রিটিশদের মতো চেহারা, শক্ত চোয়াল, ধূসর গাঢ় চোখ, মুখে চাপদাড়ি। তার গায়ে সাদা শার্ট ফোল্ড করে রাখা। বই পড়ার সময় যে ধরনের হ্যান্ডসাম নায়ক কল্পনা করে ইনান, সেই নায়ক যেন কল্পনার জগৎ হতে বাস্তবে চলে এসেছে। ইনান মুগ্ধ চোখে চেয়ে রইল আয়নার দিকে। আবেশিত দৃষ্টিতে পুরুষটির আপাদমস্তক পরখ করছে সে। চলে যায় কয়েক মিনিট। ঠাস করে বিজলি চমকানোর আওয়াজে ইনানের আত্মা কেঁপে ওঠে হঠাৎ। চৈতন্য ফিরে পায় আবেশিত মন। সে আয়না দেখছিল। আয়নায় থাকা পুরুষটি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ইনান এবার ঝট করে দরজার দিকে তাকায়। জেহেফিল। শিট, সে তাহলে তার গল্পের নায়ককে দেখছিল না, সে দেখছিল জেহেফিলকে। অস্বস্তিতে লজ্জায় ইনানের কান গরম হয়ে গেল। পা যাওয়ার সাথে সাথে কি তার মাথাও গেছে নাকি? জেহেফিল গত কয়েক মিনিট ধরেই দরজায় দাঁড়িয়ে তার বাটারফ্লাইকে দেখছিল। ইনানের মুগ্ধ দৃষ্টি চকিতেই বুঝে গেল সে,
তাই তো ইচ্ছে করেই দরজায় হেলান দিয়ে নিজেকে আরও আবেদনময় করে উপস্থাপন করছিল। ইনানের দৃষ্টি তার থেকে সরার সাথে সাথে ঠোঁট বাঁকিয়ে হাসির রেখা ফুটে ওঠে তার। হাতে থাকা সালাদের বাটি নিয়ে রাখে বেডসাইড টেবিলে। তারপর বসে ইনানের সামনাসামনি। ইনান এদিক ওদিক তাকিয়ে অস্বস্তি কাটানোর চেষ্টা করছিল। জেহেফিলকে বেডে বসতে দেখে জড়তা নিয়ে কাঠ হয়ে বসল। স্বপ্নে রাজকুমার বাস্তবে এসে ধরা দিয়েছে, তাই না? ইনান আমতা আমতা করে টপিক চেঞ্জ করার চেষ্টা করল। আপনার তো দেখি বইয়ের অভাব নেই, কিছু বই ধার দিয়েন তো আমাকে। ইনানের ইতিউতি করা দেখে জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। যত ইচ্ছা নিতে পারো, সাথে তাদের মালিককেও চাইলে নিতে পারো। শেষ বাক্যটা জেহেফিল ধীরে বলেছিল বিধায় ইনান শুনতে পায়নি। তাহলে এখন একটা বই দিন তো, সময় কাটছে না। জেহেফিল উঠে গিয়ে বুকশেল্ফের কাছে দাঁড়ালো। তার হাঁটার ভঙ্গিমা তো ম্যানলি যে ইনান না চাইতেও বারবার তাকাচ্ছিল। বই হাতে নিয়ে থাকলেও ইনানের পড়ায় মনোযোগ নেই। তার খুব অস্বস্তি লাগছিল, কেননা জেহেফিল সামনাসামনি ডিভানে বসে আছে। না, তার দিকে তাকিয়ে নেই, বরং জেহেফিলের হাতেও বই। সে মনোযোগ সহকারে পড়ছে। ইনান যখনই বইয়ে নজর দেয় তখনই মনে হয় জেহেফিল ওকে দেখছে, কিন্তু জেহেফিলকে দেখে মনে হয় সে বইয়ে ডুবে আছে, যেন ইনানের দিকে তাকানোর সময় নেই তার। এভাবে ইনান বইয়ে মনোযোগ দিতে পারছে না। শেষে হাল ছেড়ে দিল। চাদর টেনে হেডবোর্ডে হেলান দিয়ে বসে রইল। তারপর মনে হলো জামা বদলানো দরকার। শুকনো কাদামাটি লেগে থাকা জামা পরে থাকতে গা কেমন খুঁতখুত করছে। কিন্তু কি জামা পরবে? জেহেফিলের থেকে ধার চাইবে? শুনুন, ইনান জেহেফিলকে বলবে তার আগেই আবিষ্কার করলো জেহেফিল একটা টি শার্ট আর 3/4 হাতে ইনানের সামনে দাঁড়িয়ে। এই ছেলেটা কি মাইন্ড রিডার নাকি? মনের কথা কিভাবে বোঝে? জেহেফিল ইনানের সামনে জামা রেখে শান্ত গলায় বলল, চেঞ্জ করে নাও, আমি গিয়ে ডিনার রেডি করছি। যাওয়ার সময় জেহেফিল দরজা আটকে চলে গেল। ইনান 2টা মোম নিভিয়ে পরনের টপ খুলে ফেলল। পা দিয়ে প্যান্টটা বেশ সময় নিয়ে সাবধানে পরতে হলো তাকে। ব্যস্ত ইনান খেয়াল করল না রুমের উপরে কোনায় থাকা গ্লাস ভেদ করে 2টো চোখ মহাবিষ্টের ন্যায় ইনানের শরীরের প্রতিটা ভাঁজে নজর বোলাচ্ছিল, আর উন্মাদের মতো কিছু একটা বিড়বিড় করছিল। জেহেফিল দরজায় নক করল। আসুন। ডিনার হাতে জেহেফিল ভেতরে প্রবেশ করল। ইনান নিজের দিকে তাকালো একবার। জেহেফিলের টি শার্ট তার হাঁটু ছুঁই ছুঁই। 3/4 প্যান্ট ইনানের ফুল প্যান্টের সমান। খুব অদ্ভুত দেখাচ্ছে তাকে। ইউ আর লুকিং সো প্রিটি, জেহেফিল বিমোহিত গলায় বলে। ইনান মুখ বাঁকা করে বলে, থ্যাঙ্কস। এগুলো আপনি বানিয়েছেন? আমি ছাড়া আর কেউ আছে এখানে? ইনান খেতে খেতে বলল, একটা কথা বলি। শুনছি। ইনান থেমে থেমে বলল, আপনার বাবা মা নেই? জেহেফিল স্বাভাবিক সুরেই বলল, না। মানে বলতে চাইছিলাম তারা কি? নির্বিকার গলায় বলল জেহেফিল, মারা গেছে। ইনান বিষম খেল কিছুটা। জেহেফিল অস্থির হয়ে পানি এগিয়ে দিল। ধীরে খাও, খাবার কোথাও যাচ্ছে না। জেহেফিল তাহলে একা, এই নির্জন জায়গায় একা থাকে? কিভাবে থাকে? একা বাস করা কারো পক্ষে আদৌ সম্ভব? তবে ইনান জেহেফিলের বাবা মা সম্পর্কে আর কথা বাড়ালো না। চুপচাপ খেতে লাগলো। খাবার শেষে ইনানের প্রচণ্ড ঘুম পেল। মাত্র 10টা বাজে। এত তাড়াতাড়ি সে স্বভাবত ঘুমায় না, তবে আজ একটু বেশি ঘুম পাচ্ছে। জেহেফিল, আমার ঘুম পাচ্ছে, আপনি ঘুমাবেন কখন? হাই তুলে বলল ইনান। এগুলো গুছিয়ে ঘুমাবো। আচ্ছা, ভেতর থেকে দরজা আটকিয়ে যাবেন প্লিজ। এই বলে ইনান গায়ের চাদর টেনে নিল। জেহেফিল দরজা আটকে চলে গেল। 2 মিনিটের মাথায় ইনানের চোখে ঘুম চলে আসলো। বাহিরে ঝড় বইছে। বাতাসের ঝাপটায় দুনিয়া উল্টানোর পথে। ইনানের রুম অন্ধকার।
ক্যার ক্যার আওয়াজে ইনানের রুমে দরজা খুলে গেল আচমকা। জেহেফিল মোম হাতে রুমে ঢুকল। তার চোখের চাহনিতে কেমন উন্মাদনা। ইনান গভীর ঘুমে তলিয়ে আছে। জেহেফিল মোম টেবিলে রেখে ইনানের পাশে বসে মুখের কাছে ঝুঁকে এলো। ইনানের গালের কাছে এসে লম্বা শ্বাস টানল সে। তারপর কাঁপা কাঁপা ঠোঁটে চুমু খেলো গালে। ইনানের মসৃণ ত্বকে আঙুল দিয়ে স্পর্শ করতে শুরু করল। কি নরম কোমল। ইনানের গায়ে চাদর সরিয়ে দিল জেহেফিল। ঘাড় কাত করে সে ইনানকে দেখছে। ইনানের শ্বাস প্রশ্বাসের সাথে সাথে তার বুক পেট ওঠানামা করছিল। জেহেফিল আলতো হাতে ইনানের টি শার্টটা উঠিয়ে দিল। তুলোর মতো নরম উদরে জেহেফিল তার শক্ত হাত ছোঁয়ালো। তার ভেতরের উন্মত্ততা ক্রমশই জেগে উঠতে লাগলো। দৃষ্টিতে তার মাদকতা। জেহেফিল ইনানের পেটে হাত বুলাতে বুলাতেই পরনের শার্টের বোতাম একটা একটা করে খুলতে লাগলো। ঠোঁটে তার বাঁকা হাসি। তার বাটারফ্লাইকে সে পার্মানেন্টলি নিজের কাছে রাখার ব্যবস্থা খুব শীঘ্রই করতে চলেছে। ইনানের ঘুম ভাঙল সকাল 9:30টায়। আকাশের অবস্থা আগের চেয়ে কিছুটা ভালো। গড়ি গড়ি বৃষ্টি পড়ছে, বাতাসও নেই তেমন। আড়মোড়া ভেঙে খাটে হেলান দিয়ে বসল সে। ঘুম এখনও কাটছে না তার। ইচ্ছে করছে পড়ে পড়ে আরও ঘুমাতে, কিন্তু শরীর সায় দিচ্ছে না। অতিরিক্ত ঘুমানোর ফলে এমনিতেই ম্যাজম্যাজ করছে শরীর। ইনান বড় করে হাই তুলল। সময় নিয়ে রেশমের মতো চুলগুলোকে রাবারের বাঁধনে জড়িয়ে দিল। ডান পায়ের উপর ভর দিয়ে দাঁড়াবার চেষ্টা করল। বাম পা উপরে তুলে খাট ধরে ধরে ডান পা দিয়ে লাফিয়ে হাঁটার চেষ্টা করল। কিছুটা সফলও হলো। দরজা খুলতেই রুমের অবস্থা ঠিক উল্টো দেখতে পেল। সেদিন রুমের সব আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে এলোমেলো ছিল। দেয়ালে ঝুলানো পোর্ট্রেটটা তখন অবহেলায় পড়েছিল ফ্লোরে, অথচ এখন কি যত্ন সহকারে সবগুলো জিনিস জায়গা মতো রাখা। রুমে চোখ বুলাতে বুলাতে এক মনোমুগ্ধকর দৃশ্যের নজর আটকাল তার। ডাইনিং রুমের সাথে লাগোয়া মিনি ছাদে বেতের চেয়ারে জেহেফিল বসে আছে। তার সামনে ক্যানভাসার রং তুলি। হালকা বাতাসে মসৃণ চুলগুলো খেলা করছে কপালের উপর। নিচের ঠোঁট কামড়ে গভীর মনোযোগে পেন্টিং করছে। তাকে সবচেয়ে আকর্ষণীয় দেখাচ্ছে চশমার কারণে। ভারী ফ্রেমে চশমার আড়ালে থাকা ধূসর চোখ আলোতে ঝিকমিক করছে। এ যেন গ্রিক গড, যেন অপার্থিব সৌন্দর্যের সহিত এই শ্যামবরণ পুরুষটিকে দুনিয়াতে পাঠানো হয়েছে। জেহেফিলের অবচেতন মস্তিষ্ক ইনানের উপস্থিতি টের পেল চট করেই। ঝট করে ইনানের দিকে চায় সে। ইনান তখন ড্যাব ড্যাব করে জেহেফিলের দিকেই তাকিয়েছিল। অকস্মাৎ জেহেফিলের চোখে চোখ পড়ায় ইনান চোখ নামিয়ে নেয় লজ্জায়। মুখ লুকোতে এদিক ওদিক দৃষ্টিপাত করে। জেহেফিল ঠোঁট কামড়ে হাসে। এর চেয়েও বেশি লজ্জা যে তোমাকে পেতে হবে বাটারফ্লাই, ফিস ফিস করে বলে সে। হাতের কাজ রেখে উঠে আসে ইনানের কাছে। ইনান তখনও দরজা ধরে দাঁড়িয়েছিল। এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল। ইনান ভেবেছে জেহেফিল তাকে নিয়ে ঠাট্টা করে কথাটা বলেছে, তাই লজ্জায় মরিমরি হয়ে জবাব দেয়, আমি সচরাচর এত দেরি করে ঘুম থেকে উঠি না, বোধহয় ওষুধের ইফেক্ট। জেহেফিল খানিকটা চিন্তিত হয়ে বলল, তোমার আরও ঘুমানো উচিত ছিল এঞ্জেল, অ্যাটলিস্ট 11টা পর্যন্ত। সরি, কী নামে ডাকলেন আপনি আমাকে? ইনানের কণ্ঠে বিস্ময়। এঞ্জেল। ইজ দেয়ার এনি প্রবলেম উইথ দিস নেম? জেহেফিলের এমন ভাবলেশীন জবাব ইনানের পছন্দ হয় না। দুদিনের পরিচয়ে একটা ছেলে তাকে এই ধরনের ক্লোজ নামে ডাকবে, তা অবশ্যই দৃষ্টিকটু। সে কঠিন গলায় বলল, সরি, বাট আপনি আমাকে এই নামে ডাকতে পারেন না। আমরা ততটাও পরিচিত নই। জেহেফিল ইনানের চোখে চোখ রেখে মৃদু হেসে ইনানের দিকে ঝুঁকে বলল, ইউ নো হোয়াট? ইনানের সামনের চুলগুলোতে ফু দেয় জেহেফিল। ক্ষীণ কণ্ঠে বলে, ইউ আর সো ড্যাম প্রিটি, অ্যাবসোলিউটলি অ্যান অ্যাঞ্জেল। আই হ্যাভ নেভার সিন সাচ এ গর্জিয়াস গার্ল লাইক ইউ বিফোর। হোয়াই সো প্রিটি? ইনানের দম বন্ধ হয়ে আসে জেহেফিলের এত কাছে আসাতে। তার উপর এসব কথাগুলো কেমন অসঙ্গত লাগছে তার কাছে।
ইনানের একদমই ভালো লাগছে না এসব দম বন্ধ করা পরিস্থিতি। জেহেফিলের চোখের দৃষ্টিও কেমন অন্যরকম। ইনান আড়ষ্ট হয়ে মাথা পিছু নেয়। এক হাত দিয়ে জেহেফিলের বুকে জোরে ধাক্কা দেয়। আমি বাড়ি যাব। এত তাড়াতাড়ি না। জেহেফিল আরও এগিয়ে আসে। প্লিজ জেহেফিল, আমি বাড়ি যাব। ইনান শঙ্কিত গলায় বলল। জেহেফিল হঠাৎই হেসে ওঠে সজোরে। ইনানের শরীরে কাটা দেয় অজানা আশঙ্কায়। জেহেফিলকে স্বাভাবিক লাগছে না। ইনানের মনটা কেমন কু ডাকছে, জানে না কেন। জেহেফিল হাসি থামিয়ে ইনানের কপালে জমে থাকা ঘাম এক আঙ্গুলে নেয়। ইনানের দিকে টোকা মেরে ঘাড় কাত করে বলল, এত ভয় পাচ্ছ কেন বাটারফ্লাই? আমি কি বাঘ নাকি ভাল্লুক যে তোমাকে খেয়ে ফেলব? ইনান ঠোঁট চেপে ধরে চুপ থাকে। জেহেফিল সোজা হয়ে দাঁড়ায়। কিচেনের দিকে এগিয়ে যেতে যেতে বলে, ইউ আর সিক। রেস্ট নেওয়া প্রয়োজন তোমার। রুমে ফিরে যাও, খাবার নিয়ে আসছি। ইনান রুমে গেল না। পা টেনে টেনে ড্রয়িং রুমের নরম সোফায় বসল। সে আর কিছুতেই রুমে যাবে না। জেহেফিলকে ভালো ঠেকছে না। যদি রুম আটকিয়ে রাখে, এখন তো তাকে প্রোটেক্ট করার মতো শক্তি নেই ইনানের। এই সুযোগের যদি কাজে লাগায়। জেহেফিল ব্রেকফাস্টের এক প্লেট টেবিলের উপরে এনে রাখল। ইনানের পাশ ঘেঁষে নিজেও বসল। প্লিজ, দূরে। জেহেফিল পাত্তাই দিল না ইনানকে। নিজ হাতে রুটি ছিঁড়ে ইনানের মুখের সামনে ধরল। আমি পারব। জেহেফিল শান্ত চোখে তাকালো। শীতল গলায় বলল, হা করো বাটারফ্লাই। ইনান মুখ বন্ধ করেই রইল। জেহেফিল আবারও বলল, হা করো সোনা। ইনানের কান্না পেয়ে গেল। নিজেকে কেমন অসহায় লাগতে লাগলো তার। জেহেফিল হঠাৎ এমন আচরণ কেন করছে? কাল অবধিও তো ঠিক ছিল, আজ হঠাৎ এত চেঞ্জ হলো কিভাবে? ভেবে পেল না ইনান। ইনানকে হাঁ করতে না দেখে জেহেফিল হঠাৎই ধমকে উঠল, মুখ খুলতে বলেছি তোমাকে। জেহেফিলের ধমকে ইনান কেঁপে উঠল। হাত পা কাঁপতে লাগলো থরথর করে। বুঝতে পারল সে পাগলের খপ্পরে পড়েছে, আর তাকে যে করেই হোক এখান থেকে পালাতে হবে। এমন নির্জন নীরব একটা বাসার মধ্যে জেহেফিলের সাথে থাকা ঠিক হয়নি তার। জেহেফিল যদি বাজে কিছু ঘটায়, যেহেতু তার শরীর ঠিক অবস্থায় নেই, সেহেতু তাকে বুদ্ধি খাটিয়ে এখান থেকে বের হতে হবে। তাই জেহেফিল যা বলে তাই করল। জেহেফিল মুচকি হাসল। দ্যাটস মাই গার্ল। খাওয়ার মাঝে ইনান সতর্কভাবে জিজ্ঞেস করল, ডু ইউ লাইক মি জেহেফিল? না। তৎক্ষণাৎ জবাব জেহেফিলের। ইনান স্বস্তির নিঃশ্বাস ফেলল। জেহেফিল ইনানের চোখে চোখ রাখল। আই ডোন্ট লাইক ইউ, আই লাভ ইউ। বিদ্যুতের মতো চমকে উঠল ইনান। সে কি ঠিক শুনেছে? জেহেফিল সত্যি? কিভাবে সম্ভব? তাদের পরিচয় মাত্র কিছুদিনের। তাদের ভালো করে কথাবার্তাও হয়নি। এর মধ্যে কিভাবে তার প্রেমে পড়তে পারে জেহেফিল? ইনান ঢোক গিলল। আর ইউ সিরিয়াস? সাথে সাথে জবাব দেয় জেহেফিল, 100%। একটু থেমে উদ্গ্রীব হয়ে বলল, আমি ভনিতা করতে জানি না বাটারফ্লাই। আমি আমার অনুভূতি নিয়ে শিওর, 100% শিওর। প্রথমে ভেবেছিলাম তোমাকে লাইক করি, বাট ইট টার্নস আউট দ্যাট আই লাভ ইউ। তাই সরাসরি বলছি, আই লাভ ইউ বাটারফ্লাই। কিন্তু আমাদের পরিচয় মাত্র অল্প কয়েকদিনের। সো হোয়াট? প্রেমে পড়তে 2 সেকেন্ডও সময় লাগে না, কয়েকদিন তো আরও বেশি। আই ডোন্ট নো হাউ টু সে, বাট ইউ আর মাইন, ইউ আর অনলি মাইন। আই অ্যাম অপসেট অ্যাবাউট ইউ। জেহেফিল ঘোরলাগা চোখে তাকিয়ে বলল। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। যেহেতু সে এখন জেহেফিলের বাসায় আছে, তাই জেহেফিলকে সরাসরি রিজেক্ট করাটা উচিত হবে না। তুমি কি আমাকে পছন্দ করো না বাটারফ্লাই? ইনান চুপ করে রইল। সে অস্বীকার করতে পারবে না যে জেহেফিল আসলেই মারাত্মক সুদর্শন, এবং সে নিজেও এই সুন্দরের উপর মোহিত হয়ে পড়েছিল। তবে এটা স্বাভাবিক। সুন্দরের প্রতি কেনা আকৃষ্ট হয়, তাই বলে তো আর সে জেহেফিলকে ভালোবাসেনি।
রাস্তাঘাটে সুন্দর সুন্দর ছেলেদের দেখলে মুখ থেকে আপনা আপনি প্রশংসামূলক বাক্য বেরিয়ে আসে। কয়েক সেকেন্ডের জন্য ক্রাশও খায়। তাই বলে কি সবাইকে সে ভালোবেসেছে নাকি? জেহেফিলও তেমন একজন। আনসার মি। জেহেফিল, আমার সময় দরকার। আমি আপাতত এসব ভাবার অবস্থায় নেই। ইউনো, সুস্থ হয়ে আগে। ভার্সিটিতে তো দেখা হবে, তারপর আলোচনা করি। জোর করে হাসার চেষ্টা করলো ইনান। কিসের আলোচনা? এখানে তো কোনো আলোচনার কথা আসছে না। আই লাভ ইউ এবং এটাই শেষ কথা। জেহেফিল দাঁতে দাঁত চেপে বলল, আমি তোমাকে বিয়ে করতে চাই বাটারফ্লাই। তুমি হ্যাঁ বলো কিংবা না, ডাজেন্ট ম্যাটার। তোমাকে আমি যে কোনো মূল্যেই নিজের করব। ইনান ভয় পেয়ে গেল। এভাবে কেউ প্রপোজ করে? জেহেফিল অনেক দূর চলে গেছে, একেবারে বিয়ে পর্যন্ত। জেহেফিলকে অপ্রকৃতস্থ লাগছে। সে জেনে শুনে কেন এমন সাইকোকে বিয়ে করবে? জেহেফিল, বিয়েটা ছেলে খেলা নয়। আমার ফ্যামিলি আছে, তাদের সিদ্ধান্তের উপর এসব নির্ভর করে। হিমশীতল কণ্ঠ জেহেফিলের। সো তুমি বলছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না? না। ইনানের জবাবে অগ্নিঝরা দৃষ্টিতে তাকালো জেহেফিল। তা দেখে ইনান আতঙ্কিত হলো কিছুটা। জেহেফিলের এমন দৃষ্টির সাথে সে পরিচিত নয়। আমতা আমতা করে বলল, না মানে? বলছি বাবার সাথে তো কথা বলা লাগবে, যেহেতু তিনি আমার একমাত্র গার্ডিয়ান। আপনি বাবার কাছে প্রস্তাব নিয়ে যান। যদি নিজেকে যোগ্য করে প্রেজেন্ট করতে পারেন তাহলে তো সমস্যা দেখছি না। ইনান থেমে থেমে বলল জেহেফিলকে শান্ত করতে। জেহেফিল চিবুকে হাত রেখে ভাবতে লাগলো, রাইট, আমার শ্বশুরকে অবশ্যই ইমপ্রেস করতে হবে। তবে তার আগে। ইনানের দিকে তাকিয়ে রহস্যময় হাসল। তার আগে কি? জানতে পারবে শীঘ্রই। এখন গুডগালের মতো রুমে চলো। চকিতে বলল ইনান। কেন? রিল্যাক্স, আমার উদ্দেশ্য বাজে না। তুমি রেস্ট নেবে সেজন্য বলছি। ইনানের মুখের কাছে এসে কানের পেছনে চুল গুজিয়ে বলল, তুমি কি নটি চিন্তা করছিলে বেবি গার্ল? এসব নামে ডাকবেন না, অস্বস্তি লাগে। আই ডোন্ট কেয়ার। ইনান ভাবতে লাগলো কি অজুহাতে এখান থেকে বের হওয়া যায়। তাই বলল, দুপুর 12টার মধ্যে ডিবেট ক্লাবে আর্জেন্ট উপস্থিত থাকতে হবে আমার। জেহেফিল বাঁকা হাসে। তুমি তো ডিবেট ক্লাবের নামই লেখাওনি। ইনান আবারও চমকে ওঠে। জেহেফিল কিভাবে জানল? জেহেফিল ইনানের কাছে এগিয়ে আসে আবার। ফিসফিস করে বলল, ভাবছো কিভাবে জানলাম? আপনি আপনি ইয়াপ, তোমাকে স্টক করছিলাম। এই বলে ইনানকে আচমকাই কোলে তুলে নিল জেহেফিল। ইনান চেঁচিয়ে ওঠে, হোয়াট দ্য হেল জেহেফিল, ডোন্ট টাচ মি উইদাউট পারমিশন। জেহেফিল কঠিন চোখে তাকায়। তোমাকে টাচ করার জন্য আমার কোনো পারমিশন লাগবে না বাটারফ্লাই। আমার যখন ইচ্ছা যেখানে ইচ্ছা তোমাকে টাচ করব। বাধা দিতে আসবে না একদম, তাহলে এর চেয়েও খারাপ জেহেফিলকে দেখবে। অ্যান্ড আই মিন ইট। ইনানকে রুমে নিয়ে খাটে বসিয়ে দিল। ইনানের গালে হাত রেখে বলল, চুপচাপ বসে থাকো, আমি এক্ষুনি আসছি। জেহেফিল চলে যেতে ইনান হঠাৎ কান্নায় ভেঙে পড়ল। কি ঘটে গেল একদিনে, সে তো এমনটা চায়নি। জেহেফিল বলল সে তাকে স্টক করছিল। তার মানে জেহেফিল আগে থেকে এসব ভেবে রেখেছে। আর জেহেফিল যে এভাবে হুট করে কনফেস করবে ভাবতে পারেনি ইনান। জেহেফিলের প্রতি তো ইনানের কোনো ফিলিংসই নেই। তাহলে সে কিভাবে জেহেফিলকে ভালোবাসবে? আর জেহেফিলের আচরণ গত কয়েকদিনে যতটা নম্র মনে হয়েছিল, আজকে পুরোই উল্টো। একজন স্টকার, অ্যাগ্রেসিভ। এটাই তো জেহেফিলের আসল রং। এই ধরনের ডমিনেটিং মানুষের সাথে সংসার করা তো দূর, ভালোবাসাই তো অসম্ভব। যদি জেহেফিল নর্মাল কোনো ছেলে হতো আর তাকে সুন্দরভাবে প্রপোজ করত, তাহলে বিষয়টা হয়তো ভেবে দেখা যেত। তবে জেহেফিলের বলার ধরন কিংবা আচরণ কোনোটাই মনোপুত হয়নি ইনানের।
ইনান চোখ মুছে নিজেকে শান্ত করার চেষ্টা করল। আগে প্রয়োজন এখান থেকে বের হওয়া। বাড়িতে গেলে বাবাকে সব বলবে। তার বাবা পুলিশের এসপি। বাবাই পরে সামলে নেবে ব্যাপারটা। বাবাকে দিয়ে ধোলাই দেওয়াবে এই পাগলটাকে। আসলেই তো, বাবা থাকতে এত চিন্তা কিসের? ইনান টেনশনমুক্ত হলো কিছুটা। এখন জেহেফিলের সাথে মিষ্টি মিষ্টি কথা বলে বাড়ি যেতে হবে। তারপর সে জেহেফিলকে দেখে নেবে। দরকার হলে মিথ্যে কথা বানিয়ে বানিয়ে জেহেফিলকে জেলে ভরবে। বাটারফ্লাই। জেহেফিল হাসি মুখে ইনানের কাছে আসলো। জেহেফিলের এমন গিরগিটির মতো চেহারা বদলানো ইনানকে অবাকের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। 1.5 ফুটের একটা ক্যানভাস ইনানের চোখের সামনে ধরল জেহেফিল। হাউ ইজ ইট? ক্যানভাসে ইনানের চেহারা আঁকা। চোখ বন্ধ করে হাসছে ইনান। কানে রোদরঞ্জন ফুল। হতচকিত নয়নে চেয়ে রইল ইনান। কখন আঁকল? এত নিখুঁত। মনে হয় যেন মন প্রাণ ঢেলে এঁকেছে প্রতিটা অংশ। সত্যি বলতে কি, জেহেফিলের পেন্টিংয়ে ইনান কিছুটা ইমপ্রেস হলো। তার মুখের হাবভাবেটা ফুটে উঠল। এটা তোমার জন্য, ভালোবাসার প্রথম উপহার। ইনান ভালোবাসা হিসেবে গিফট গ্রহণ করল না, বরং তারা তো সুন্দর পোর্ট্রেট দেখে লোভ সামলাতে পারল না, তাই নিয়ে নিল সে। কিন্তু মুখে বলল থ্যাঙ্কস। জেহেফিল পলকহীন চোখে ইনানের মুগ্ধ ভরা চেহারায় তাকিয়ে আছে। তার বাটারফ্লাই এত সুন্দর কেন? কেন এত সুন্দর হতে হবে তাকে? বড় বড় পাপড়িতে ঘেরা অন্তরস্পর্শী দৃষ্টিতে যখন তাকায়, জেহেফিল যেন নিজেকে হারিয়ে ফেলে। গোলাপি পুরো ঠোঁটের মিষ্টি হাসিতে জেহেফিল ডুবে মরে প্রতিবার। এত কেন মাদকতা তার বাটারফ্লাইয়ের মধ্যে? দুপুরের দিকে ইনানের ছটফটানি বেড়ে গেল দ্বিগুণ। গত 2 ঘন্টা সে যে কীভাবে নরকের সামনে বসেছিল একমাত্র সেই ভালো জানে। জেহেফিল ইনানের সামনে থেকে 1 সেকেন্ডের জন্য নড়েনি। ইনানকে বারান্দায় বসিয়ে সে নিজেও রং তুলি নিয়ে ইনানের মুখোমুখি বসে আছে। মূলত ইনানের পোর্ট্রেট আঁকছে। সেকেন্ডে সেকেন্ডে জেহেফিল গভীর চোখে ইনানকে দেখছে আর রং তুলির আঁচড়ে ক্যানভাসে তুলছে। জেহেফিলের ধারালো দৃষ্টির তোপে পড়ে ইনান টু শব্দটিও করতে পারছে না। মুখ স্বাভাবিক রাখলেও ভেতরে ভেতরে চিন্তায় আছে কখন সে বাড়ি ফিরবে। জান, মাথাটা একটু এদিকে। ইনান বিরক্ত চোখে তাকায়। রাগে তার ভেতরটা ফেটে যাচ্ছে, কিন্তু মুখে কিচ্ছুটি বলতে পারছে না ভয়ে। তাই একটু অভিনয় করল, যদি একটু জেহেফিলের মন গলে। পাটা অনেক ব্যথা করছে জেহেফিল। কথাটা কানে যাওয়া মাত্রই জেহেফিল উদ্বিগ্ন হয়ে পড়ল। বেশি ব্যথা করছে সোনা? পা নাড়াতে কষ্ট হচ্ছে? ইনান মাথা উপর নিচ করল। ভেবেছিল এবার বোধহয় একটু নিস্তার পাবে, কিন্তু না। জেহেফিল আরেকটা চেয়ার এনে তাতে কুশন রেখে ইনানের বাম পা হালকাভাবে রেখে দিল। হতাশ শ্বাস ফেলে ইনান। এমনই চলছে গত 2 ঘন্টা। ব্যথার কথা বললেই জেহেফিল এসে আরামের ব্যবস্থা করে দেয়, তবে ইনানকে একা ছাড়ার কথা ভুলেও ভাবে না। ইনানের বিরক্ত দৃষ্টি জেহেফিলকে খুব আনন্দ দিচ্ছে। ইনানের ছবি আঁকা শেষ হলেও সে ইচ্ছে করে ইনানকে বসিয়ে রেখেছে। বারান্দার সাথে লাগোয়া কদম ফুল গাছ। ফুল জেহেফিলের কখনোই পছন্দ ছিল না। সে ভেবেছিল এই গাছটাও কেটে ফেলবে, কিন্তু এখন সে ডিসিশন চেঞ্জ করেছে। ইনানকে নিয়ে প্রতিদিন সে এইখানে বসবে, তারপর কদম ফুলের সাথে ইনানের তুলনা করবে। দেখবে কার ফুল বেশি সুন্দর, গাছের নাকি তার। এক জীবন্ত ফুল ইনান, যে কিনা প্রাণহীন ফুল গাছের সামনে বসে সেটাকেও জীবন দিচ্ছে। চেহারা মায়াবী সদ্য ফোটা ফুলের মতো স্নিগ্ধ। তার বাটারফ্লাই এত সুন্দর। জেহেফিলের মাথার ভেতরটা এলোমেলো হয়ে গেল। শুষ্ক ঢোক গেলে সে। ইনানকে যত দেখছে ততই সে মুগ্ধ হচ্ছে। উফ, এত মন দহন করা জ্বালা পোড়া হচ্ছে কেন ভেতরে? খিদে পেয়েছে, আচমকাই বলে উঠল ইনান। কি খাবে সোনা? আপনার মাথাটা দিন, চিবিয়ে খাই। শালা পাগল। মনের কথা মনেই রেখে মুখে বলল, কি কি বানাতে পারেন?
কি কি খাবে বলো? চিকেন বার্গার আর চকলেট কেক। এই দুপুরে? হুম, অন্য কিছু রুচি নেই আপাতত। অ্যাজ ইউ সে মাই প্রিন্সেস। জেহেফিল উঠে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ইনান। এটাই তো চেয়েছিল, জেহেফিলকে ব্যস্ত রাখা। এবার একটু শান্তিতে থাকবে। তবে তার হলো না। ইনানের আরাম হারাম করে জেহেফিল এসে ইনানকে কোলে তুলে নিল। আজব তো, কোলে নিচ্ছেন কেন? নামান বলছি। রাগে গজগজ করে বলল ইনান। জেহেফিলের কঠোর জবাব, চিৎকার করবে না আমার উপর বাটারফ্লাই। চেঁচামেচি আমি পছন্দ করি না। কি ভেবেছ তোমার প্ল্যান আমি বুঝি না? এই ছোট ব্রেনের বুদ্ধিগুলো তো দেখি কাঁচা। কিচেনের কাছে চেয়ার রেখে বসিয়ে দিল সে ইনানকে। তার সামনে টি টেবিলে পা উঠিয়ে দিল সাবধানে। অ্যাপ্রন পড়তে পড়তে বলল, এইখান থেকে এক পাও নড়ার চেষ্টা করবে না কিন্তু লিটল কিটি, ফল ভালো হবে না। কী সব আলতু ফালতু নামে যে ডাকেন, গা জ্বলে। বিরক্তির শ্বাস ফেলে বলে ইনান। জেহেফিল দুষ্টু হাসে। তা দেখে পিলে চমকে ওঠে ইনানের। আবার কি বাজে চিন্তা করছে এই ছেলে? জেহেফিল চেয়ারের পেছনে এসে ইনানের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, জ্বলুনি দূর করে দেব মাই লিটল কিটি। ভালো মেডিসিন আছে আমার কাছে। নো থ্যাঙ্কস, এখন গিয়ে কাজ করুন, ক্ষুধায় পেট ফেটে যাচ্ছে। জেহেফিল হাসতে হাসতে কাজে ফিরে গেল। অবশ্য কাজ করার টাইমেও ইনানকে নিস্তার দিল না। ক্রিম গালে লাগায়, গলায় লাগায়, কানের কাছে ফু দেয়। নানাভাবেই ইনানকে টিচ করে। ইনান দাঁতে দাঁত চেপে এসব সহ্য করছিল। বিকেলে যাওয়ার সময় হয়ে যায়। জেহেফিল ইনানকে কোলে নিয়ে গাড়িতে উঠিয়ে দেয়। গাড়ি স্টার্ট দেওয়ার টাইমে ইনান কপালে ভাঁজ ফেলে তাকায়। এনিথিং রং কিউটি পাই? এই গাড়ি নাকি নষ্ট? বিকেলে মেকানিক আসবে? কাউকেই তো দেখলাম না আসতে। আপনি নিজেও তো আঠার মতো আমার সাথেই চিপকে রইলেন সারাদিন। শয়তানি হাসির রেখা ফুটে ওঠে জেহেফিলের বাদামি ঠোঁটে। ইনানকে চোখ টিপ দিয়ে গাড়ি চালানো শুরু করে। ইনানের আর বুঝতে বাকি রইল না কিছুই। জেহেফিল কালকে ইনানের অসুস্থতার সুযোগ নিয়েই এসব মিথ্যে বানিয়েছে। কিন্তু এসব করে জেহেফিলের কী লাভ হয়েছিল? কনফেস করতে চাইলে তো কালকেই করতে পারত। ওকে এখানে রাখার কারণ কি ছিল? জেহেফিলের আরেকটা মিথ্যে বেরিয়ে আসে রাস্তার মাঝেই। ও বলেছিল রাস্তায় নাকি গাছ ভেঙে পড়ে গেছে, অথচ সিঙ্গেল ডালেরও চিহ্ন পেল না ইনান। মনে মনে জেহেফিলকে যত প্রকারের বাজে বাজে গালি জানে সবগুলোই দিতে লাগলো। গাড়ি থামলো একটা মসজিদের সামনে। চোখে এক ঝাঁক প্রশ্ন নিয়ে তাকালো ইনান। এখানে কেন? বিয়ে করব। ভাবলেশীন জবাব জেহেফিলের। কি? উচ্চস্বরে চেঁচিয়ে ওঠে ইনান। জেহেফিল থেমে থেমে বলে, বিয়ে করব। হ্যাঁ, সিরিয়াসলি? অবজ্ঞার হাসি হাসে ইনান। মামার বাড়ির আবদার যেন? মামার না, তোমার স্বামীর আবদার। একটা কথা বলবো জেহেফিল? ইনান হাত ভাঁজ করে তাকায় জেহেফিলের দিকে সরাসরি। গো অ্যাহেড প্রিন্সেস, ইউ আর এ ফাকিং অ্যাসহোল। জেহেফিলের চোয়াল শক্ত হয়ে গেল। কপালের রগ ফুলে উঠল রাগে। মুখ সামলাও বেবিগাল। পারবো না, আমার মুখ আমার ইচ্ছা। কাষ্ঠ গলা ইনানের। গাল ফুলিয়ে শ্বাস ছাড়ল জেহেফিল। মুখে হাত বুলিয়ে নিজেকে শান্ত রাখল। শুধু সময়ের ব্যাপার বাটারফ্লাই। মুখ কিভাবে বন্ধ রাখতে হয় শিখিয়ে দেব। নো প্রবলেম। শালা বাস্টার্ড। এবার যেন নিজেকে কন্ট্রোল করতে পারল না জেহেফিল। খপ করে ইনানের গাল চেপে ধরল শক্ত হাতে। হাতের 5 আঙুল বসিয়ে দিল ইনানের কোমল গালে। ব্যথাতুর শব্দ বেরিয়ে আসলো ইনানের গলা থেকে। দাঁত কটমট করে চোখ রাঙিয়ে বলল জেহেফিল, বেশি প্রশ্রয় পেয়ে মাথায় উঠে গেছো একদম। কিছু বলি না, রাগ দেখাই না, তাই বলে যে কখনো করব না এটা তুমি ভাবলে কিভাবে শোনা? এমন হাল করব না, কথা বলার অবস্থাতেও থাকবে না। ইনান 2 হাতে জেহেফিলের শক্তপোক্ত হাত সরাতে লাগলো। পারল না কিছুতেই।
জেহেফিলের শক্তির কাছে তার শক্তি পুঁটি মাছের মতো। জেহেফিলের হাতের মাঝে গাল থাকা অবস্থাতেই ইনান ফ্যাঁস করে বলল, কিছুই করতে পারবি না তুই এখন। তখন তো তোর বাড়িতে ছিলাম বলে কিছু বলতে পারিনি। এখন যদি চিৎকার করি, জনগণের হাতে উত্তম মধ্যম খেতে হবে তোকে। ইনান তাকে তুই করে বলাতে রাগ আরও চড়াও হলো জেহেফিলের মাথায়। দপদপ করে জ্বলে উঠল সে। গালে রাখা আঙুল আরও শক্ত হয়ে উঠল তার। ছাড় বলছি, তোর মতো সাইকোকে তো আমি মরে গেলেও ভালোবাসবো না, বিয়ে তো দূরে থাক। ইনানের কথা জেহেফিল যেন হঠাৎ মজা পেল। বাঁকা হেসে ইনানকে ছেড়ে দিল। বিয়ে করবে না, তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তারপর নিজের ফোন বের করে ইনানের চোখের সামনে ধরল। চিন্তিত হবার ভান করে বলল, দেখো তো কিটেন, এটাকে তোমার মতো দেখাচ্ছে মনে হয়। ভিডিওটা দেখে ইনানের মাথায় আকাশ ভেঙে পড়ল। এটা গত রাতের ভিডিও। ইনান ঘুমিয়েছিল যখন তখনকার। ভিডিওতে দেখাচ্ছে জেহেফিল খালি গায়ে শুধু প্যান্ট পরনে। ইনানকে জড়িয়ে ধরে গলায় মুখ গুজে আছে। ইনানের টি শার্ট পেট পর্যন্ত উঠানো। সেখানে হাত বুলাচ্ছে জেহেফিল। জেহেফিল ইনানকে এমনভাবে পেঁচিয়ে গালে গলায় চুমু খাচ্ছে দেখে মনে হয় স্বামী স্ত্রীর কোনো ঘনিষ্ঠ মুহূর্তের প্রথম চিত্র। ইনান আঁতকে উঠল, হাত চলে গেল মুখে। কান্নায় ভরে উঠল তার দুই চোখ। শ্বাস নিতে কষ্ট হচ্ছে তার। জেহেফিল মোবাইল সরিয়ে নিল। বাঁকা হেসে বলল, দেখে মনে হচ্ছে কোনো সফট পর্ন, তাই না? এগুলো এগুলো আপনি। কান্নার দমকে কথা বলতে পারল না ইনান। হেঁচকি তুলে কাঁদছে সে। এগুলো তেমন কিছুই না। কালকে জাস্ট ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তোমাকে। তারপর একটু একটু আদর করলাম। চিন্তা করো না, এর বেশি কিছুই করিনি। গড প্রমিস। জেহেফিল কণ্ঠনালীতে চিমটি কেটে ধরল নিষ্পাপ চোখে। ইনানের চোখের পানি মুছে দিয়ে তার ছোট্ট মুখটা হাতের আজলায় ধরল জেহেফিল। নরম সুরে বলল, জান, আজকে এই মুহূর্তে তোমার আমার বিয়ে হবে। তারপর তোমার বাবাকে বলে বিয়ে করব। যদি মানে তাহলে তো ভালোই, আর না মানলে। তারপর হুমকি সুরে বলল, তুমি তোমার বাবাকে যে করেই হোক মানাবে। জানি না কিভাবে মানাবে, বাট মানাবে। কাল বিকেলে তোমার বাসায় যাব। ব্যাগ নিয়ে রেডি থাকবে। কালকেই তুমি ফিরে আসছো আমার সাথে। আজকের দিনটা সময় দিলাম নিজেকে আসন্ন পরিস্থিতির জন্য প্রস্তুত করতে। এখন চলো বিয়ে করব। ইনানের কান্না থামছে না দেখে জেহেফিল বলল, কান্না থামাও বাটারফ্লাই, আমি ভিডিওটা কাউকেই দিচ্ছি না। তবে তুমি যদি আমাকে অমান্য করো। ইনানের গাল ধরে নিজের দিকে ফিরালো জেহেফিল। চোখের পানি মুছে দিয়ে বলল, তোমার বাবার ফ্রেন্ডসের কাছে যাবে প্রথমে, তারপর অনলাইনে। ইনান চোখ বন্ধ করে আছে। তার ইচ্ছে করছে এখনই মরে যেতে। এতটা নিচে নামতে পারবে জেহেফিল সে কখনোই ভাবতে পারেনি। কান্না থামাও, একদম চুপ। এই সুখের মুহূর্তে কেউ কাঁদে নাকি? কান্না থামাও বলছি। গাড়ি থেকে নামার সময় যাতে হাসি হাসি মুখ দেখি, না হলে কিন্তু। জেহেফিল ইনানকে গাড়িতে রেখে বেরিয়ে গেল। আবার 2 মিনিটের মাথাতেই ফিরে আসলো। তার হাতে গোলাপের মালা। ইনানের চুলে ফুল গুজে দিয়ে হাতেও পরিয়ে দিল। সরি সোনা, এই অল্প সময়ে এর থেকে বেশি কিছুই পাইনি তোমাকে দেওয়ার মতো। চলো এখন, মুখ স্বাভাবিক রাখো। জেহেফিল ইনানকে গাড়ি থেকে ধরে নামালো। ইনান যেন নিজের মধ্যে নেই। রোবটের মতো জেহেফিলের সঙ্গে হেঁটে চলছে সে। তার বিবেক বুদ্ধি সব লোপ পেয়েছে সেই মুহূর্তে। নিজেকে কেমন অনুভূতিহীন লাগছে। কি হতে চলেছে ভবিষ্যতে ভেবে ভেবেই তার সারা গা কাটা দিচ্ছে। সেই মুহূর্তেই কোনো আয়োজন ছাড়া বিয়ে হয়ে গেল তাদের।